আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে টিস্যু ও টিস্যুতন্ত্র এই লেকচারের পর্ব 2। সো টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটার প্রথম ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে 2 দিন আগে হৃদয় ভাইয়া নিচ্ছে, এবং আজকে হচ্ছে পর্ব 2 এবং আজকের লেকচারের মাধ্যমে টিস্যুতন্ত্র অধ্যায়টা পুরোপুরি তোমার হাতের নাগালে চলে আসবে। কেন আসলে ভাইয়ার এই পদক্ষেপ? কারণ কালকে থেকে ভাইয়ার বায়োবস 25-এ ভাইয়ার রেগুলার যে ক্লাস ভাইয়ার পেইড গ্রুপে সেখানে ক্লাস শুরু হয়ে যাবে। শ্বসনতন্ত্র দিয়ে হৃদয় ভাইয়ার বায়োবসে ক্লাস শুরু হবে, বাট একই সাথে আমি বলেছি আমার মিশন বায়োবস এইটার ব্যাপার হচ্ছে এইটা কাজ করবে বায়োবসের যে ফ্রন্ট লাইনার হিসেবে। অর্থাৎ তুমি বায়োবসে কি পেতে যাচ্ছ, কেমন ধরনের ক্লাস পেতে যাবা, সেটার একটা আইডিয়া দিবে তোমাকে। সো আসলে আজকে আমরা কি পড়ব, কিভাবে পড়াবো, এবং সবসময় আমি তোমাদের একটা কথা বলি যে আমি পছন্দ করি যে বেশিরভাগ জিনিস যেন তোমাদেরকে লিখে লিখে একে একে পড়ানো যায়। তাহলে হয় কি, আমরা যেই অনেক ছোটবেলা থেকে যখন আমাদের টিচাররা আমাদেরকে ব্ল্যাকবোর্ডে এভাবে লিখে লিখে পড়াতো, সেই ফরম্যাটে যখন আমাদের অনেক মনে থাকতো, কিন্তু তাই না, আমাদের কিন্তু বেশি মনে থাকতো। ছোটবেলায় যখন টিচাররা চক দিয়ে এভাবে ক খ 1 2 3 লিখে লিখে পড়াতেন, তখন আমাদের বেশি মনে থাকতো। তো সেম জিনিসটা আবারও আমরা অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, ডিজিটাল অনেক কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট তার পাশাপাশি লিখে পড়ানোর যে ব্যাপারটা থাকে সেটা আমাদের পড়ার গ্রহণযোগ্যতাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। সো আজকে পর্ব 2-এ তোমরা কাইন্ডলি লাইভটা শেয়ার করে রাখো এবং তোমার ফ্রেন্ডদেরকেও মেনশন করে রাখো। ভাইয়া গত 2 দিন অসুস্থ ছিলাম, স্পেশালি তোমাদের প্রথম ক্লাসটা নেওয়ার পরেই আমি অসুস্থ হয়ে যাই। তো তারপরে হচ্ছে গিয়ে আমার জ্বর আসে এবং আমি ক্লাসটা আর কিছু করতে পারি নাই। সো আমার মনে হয়েছে যে আমি গতকালকে থেকে একটু বেটার ফিল করছিলাম, তো আমি এরপরে ভাবলাম যে আজকেই আমি পর্ব 2টা নিয়ে নিই। তাহলে স্টুডেন্টদেরকে, অনেক স্টুডেন্ট যারা আমার বায়োবসে হয়তো এনরোল করবে না, বাট তারা কিন্তু টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা তাদের অনেক সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। ওকে, সো অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবং আবার বলে রাখি, কালকেই আমাদের বায়োবসের মূল ক্লাস শুরু হয়ে যাবে বায়োবস প্রাইভেট গ্রুপে। ওকে, সো আজকে আমরা এই পার্টে আমরা শুরু করে দেই, এবং আমি তার আগে একটু বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দেই, নয়তো আবার অনেকে পরে ক্লাসগুলো করতে পারে না। সো তোমাদের যারা ফ্রেন্ড আছে, হ্যাঁ, তোমাদের যারা ফ্রেন্ড আছে তোমরা একটু কাইন্ডলি মেনশন করে রাখো, ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি মেনশন করে রাখো তাদেরকে। আচ্ছা, আমি বিভিন্ন গ্রুপগুলোতে একটু জাস্ট দিয়ে রাখি। ওকে, ডান। হ্যাঁ, আমি লিখেই পড়াবো। মুস্তাকিম সে বলছে ভাইয়া লিখে পড়ালে আমি কিনবো। ভাইয়া লিখেই পড়াই, তুমি যদি জেনে থাকো তাহলে ভাইয়া লিখেই পড়াই। ওকে, সবাই কোথায়? প্রাইভেট গ্রুপে কালকে থেকেই ক্লাস। ওকে, প্রাইভেট গ্রুপে কালকে থেকেই ক্লাস শুরু, কালকে থেকেই ক্লাস শুরু হবে প্রাইভেট গ্রুপে। ওকে, সো এটা হচ্ছে বায়োবসের তোমাদের সবগুলো ফিচার তুমি দেখো। আমাদের লাইভ ক্লাস থাকবে, এরপরে বায়োবস 24-এর সব আর্কাইভ ক্লাসগুলো থাকছে, এরপরে হচ্ছে ফুল সিলেবাসের ওয়ান শট ক্লাস, 7টা সৃজনশীল ক খ,
বোর্ড সৃজনশীল সলভ ক্লাস, 14টা এক্সাম, অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শিট থাকবে, এমসিকিউ র্যাপিড ফায়ার টেলিগ্রামে, সেটাও কন্টিনিউ করতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে পুরো বায়োলজি, সম্পূর্ণ বায়োলজির একটা প্রোগ্রাম, বায়োবস 24। সো বায়োবস 24-এ বায়োবস 24-এর আগে ছিল, এবার বায়োবস 25। সো ইনশাল্লাহ বায়োবস 25 সাকসেসফুল হওয়ার পরে বায়োবস 26 থাকবে। ওকে, সো আজকে আমাদের প্রথম টপিকটা দেখো কি বলেছি আমরা, টিস্যুতন্ত্রের প্রকারভেদ নিয়ে। ওকে, টিস্যুতন্ত্রের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলছি। সো যখন আমাদের কথা আসে টিস্যুতন্ত্রের প্রকারভেদ, টিস্যুতন্ত্র জিনিসটা কি? তার মানে অনেকগুলা জিনিস মিলে আমার টিস্যুতন্ত্র, অনেকগুলো জিনিস মিলে আমার টিস্যুতন্ত্র। আচ্ছা, তো যেমন ওইখানে অনেক পার্ট থাকতে পারে, তাই না? অনেক রকমের পার্ট থাকতে পারে। তো দেখো এই যে টিস্যুতন্ত্র, এটা 3 রকমের। একটা কি? একটা হচ্ছে এপিডার্মাল। কি বলি এটাকে আমরা? এপিডার্মাল টিস্যুতন্ত্র। ঠিক আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র। এরপরে একটাকে আমরা বলি গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এরপরে আমরা কি বলি? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আরেকটাকে আমরা বলি ভাস্কুলার টিস্যুতন্ত্র। ওকে, দেখো তাহলে আমাদের 3 ধরনের আমরা ভাগ করছি। কয় ভাবে ভাগ করছি? 3 ভাগে। একটা হচ্ছে এপিডার্মাল, তারপরে বলছি গ্রাউন্ড, তারপরে বলছি ভাস্কুলার। 3 ভাবে আমরা টিস্যুতন্ত্রকে ভাগ করি। এখন এই যে দেখো এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার। আচ্ছা, তো আমাদের প্রথম পয়েন্ট কি? এপিডার্মাল টিস্যুতন্ত্র। ডার্ম মানে কি? ত্বক। তাহলে এপিডার্মাল তার মানে ত্বকের বিভিন্ন জিনিসপাতি নিয়ে আমাদের কথা। ওকে, তো দেখো এখন প্রথমেই যদি আসি আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র, তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে কি কি পার্ট আছে বলো তো? কি কি নিয়ে আমরা কথা বলতে পারি? হ্যাঁ, কি কি পার্ট আছে? যেমন বলা হয় যে এখানে এপিডার্মিস, আমরা এপিডার্মিস নিয়ে কথা বলতে পারি, এপিডার্মিস। তারপরে আমরা ওর কি কি থাকতে পারে? এপিডার্মিসের এখানে বিভিন্ন উপাঙ্গ, এপিডার্মাল উপাঙ্গ বা উপবৃদ্ধি থাকতে পারে। এপিডার্মিসে কি থাকতে পারে? উপবৃদ্ধি। ধরো আমাদের যেমন চামড়াতে কি আছে? লোম আছে, অনেক কিছু আছে, তো ওদেরও থাকতে পারে উপবৃদ্ধি। আর কি থাকতে পারে ওদের এপিডার্মিসে? ওদের যে ত্বক, সেখানে ছিদ্র থাকতে পারে। কি থাকতে পারে? রন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র। এগুলা মিলেই হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। তাহলে কি কি মিল জিনিস? এপিডার্মাল টিস্যুতন্ত্র বললে আমরা কি বলি? হ্যাঁ, কি বলি এটা? দেখো যে এপিডার্মিস, উপবৃদ্ধি, রন্ধ্র, এই জিনিসগুলো মিলেই হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। আচ্ছা, তো বারবার বলতেছে এপিডার্মাল টিস্যুতন্ত্র মানে কি? উদ্ভিদের যে ত্বক, উদ্ভিদের বাইরের আবরণ, এই তন্ত্রটাকে আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র বলি। এখন প্রথমেই যখন আসি যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যুতন্ত্র, আচ্ছা এটার উৎপত্তি কোথায় বলো তো? এপিডার্মাল টিস্যুতন্ত্র, হ্যাঁ, এটার উৎপত্তি কোথায়? আমাদের প্রশ্ন যে ভাইয়া ওর উৎপত্তি কোথা থেকে হয়? তাহলে আমরা যদি বলি ওর উৎপত্তি, তাহলে এটা মনে রাখো, এমসিকিউ এর জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ওর উৎপত্তি হচ্ছে প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে। তাহলে কোথা থেকে? প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে। ঠিক আছে, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে আমার ওর উৎপত্তি। এটা হচ্ছে কথা। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে, এটা থেকে ওর উৎপত্তি। ফাইন, এরপরে আসো এখন ওর যে আবরণ, তাহলে আবরণটা মূলের ক্ষেত্রে কি বলি অথবা কাণ্ডের ক্ষেত্রে আমরা কি বলি? নামগুলো কি হতে পারে? হ্যাঁ, ওকে, তাহলে দেখো যে আমরা যদি বলি কাণ্ডের আবরণ, খেয়াল করো, কাণ্ডের আবরণ, কাণ্ডের আবরণকে কি বলা হয়?
আর যদি তোমাকে বলা হয় মূলের আবরণ, তাহলে কি বলা হয়? তাহলে দেখো, মূলের আবরণ এইটাকে কি বলি, আর কাণ্ডের আবরণ এটাকে কি বলি? ঠিক আছে, তাহলে কাণ্ডের আবরণ, এই যে উদ্ভিদের যে কাণ্ডটা থাকে এদেরকে বলা হয় কাণ্ড বা পাতা। এখানে একটু লিখে রাখি পাতা। এদের আবরণকে আমরা বলি এপিডার্মিস। কি বলবো? এপিডার্মিস। ঠিক আছে, আর মূলের আবরণকে আমরা বলি এপিব্লেমা। এইটা অনেকেই ভুল করে যে মূলের আবরণটাকে ভাই কি বলি, একটা আলাদা নাম দেই, এপিব্লেমা। ব্লেমা, হ্যাঁ, এটা অনেকেই পারো না, অনেকে উল্টায় ফেলো, অনেকে এপিডার্মিস বলে দাও। বাট মনে রাখতে হবে মূলের আবরণ এটা একটু স্পেশাল, এটার নামটা হচ্ছে এপিব্লেমা। মূলের আবরণকে কি বলা হয়? এপিব্লেমা বলা হয়। দ্যাটস ইট। ওকে, মূলের আবরণ এপিব্লেমা। এবার আসো, এখন তাহলে আমরা এপিডার্মাল টিস্যু নিয়ে, এপিডার্মিস নিয়ে আগে কথা বলবো। এই যে আবরণটা, ওর যে আবরণটা থাকে, এই আবরণ কি ধরনের কোষ থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো আসো এপিডার্মিস নিয়ে। তাহলে এপিডার্মিস কি? একটা আবরণ। তার কি? এই যে আমাদের যেমন গায়ে চামড়া, ওদেরও এরকম এপিডার্মিস। তাহলে আমরা এরকম বলছি এপিডার্মিস। কি বলতেছি এটাকে? এপিডার্মিস। ঠিক আছে, তাহলে এই এপিডার্মিস কি দিয়ে থাকে, কোন ধরনের কোষ? গত পর্ব 1 এই ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে এপিডার্মিস, এপিডার্মিস এইটার মানে এক ধরনের কোষ যেটা আমরা বলি প্যারেনকাইমা কোষ। গত ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে কিনা? যে প্যারেনকাইমা কোষ দিয়ে, প্যারেনকাইমা কোষ দিয়ে এটা গঠিত। তাহলে এটা কি বলি আমরা? প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষ দিয়ে এটা গঠিত। ঠিক আছে, প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। ওকে, এখন এই যে এপিডার্মিস লেয়ার, এটা তো একটা চামড়ার মতো লেয়ার। তাহলে এটা কি সাধারণত বলা হয় এক সারি। কয়টা থাকে? এক সারি কোষ। এক সারি, সাধারণত এক সারি কোষ থাকে এরকম। ধরো এই লেয়ারটা কেমন থাকবে? এই যে ধরো এরকম কোষ, এই যেগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ, ধরো এইভাবে একটা একটা লেয়ার, দেখছো? এক সারি, সাধারণত এভাবেই থাকে। তবে তবে এখানে একটা কথা আছে, বলা হচ্ছে করবি গাছে, করবি গাছে কি থাকে? করবি গাছে 3 লেয়ারের 3 সারি কোষ দেখা যায়। তাহলে করবি গাছে 3 সারি কোষ, 3 সারি কোষ দেখা যায়। তাহলে করবি গাছে 3 সারি কোষ দেখা যায়। 3 সারি কোষ করবি গাছে দেখা যায়। তাহলে এই তথ্যটা, এই যে তথ্যটা, এটা তোমার এমসিকিউতে কিন্তু লাগবে। কোন গাছে দেখা যায়? করবি গাছে। ওর যে এপিডার্মিসটা সেটা 3টা সারি, এরকম 3 লেয়ার থাকে। ওকে, এরকম। আচ্ছা, ক্লিয়ার? এখন এই যে এপিডার্মিসের বাইরে একটা লেয়ার থাকে। কি থাকে? এই এপিডার্মিসের বাইরে একটা লেয়ার থাকবে যার নাম কিউটিকল। তাহলে কি আবরণ? দেখো, কিউটিকল আবরণ। কিউটিকল থাকে। কিউটিকলটা কি? কিউটিকল জিনিসটা কি, এটা এবার ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভাইয়া সুবেরিন ও লিগনিন, কি বলা হয়, মানে সুবেরিনের, বেসিক্যালি সুবেরিনের একটা আবরণ, মোটা আবরণ। তাহলে এই যে কিউটিকল থাকে এই এপিডার্মিসের উপরে একটা লেয়ার, এটা কি? সুবেরিন। সুবেরিন, সুবেরিন, সুবেরিনের পুরু স্তর, মোটা একটা স্তর, এটাকে বলা হয় কিউটিকল। সুবেরিনের পুরু স্তর, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কিউটিকল। তাহলে কিউটিকল কি? কিউটিকল হচ্ছে সুবেরিনের পুরু স্তর। ওকে, ডান। কিউটিকল কি বুঝলা? আচ্ছা, ফাইন। এখন এই কিউটিকলটাও থাকে,
এপিডার্মিসের বাইরে এরকম করে ধরো এই কিউটিকল লেয়ারটা এরকম থাকবে, এরকম থাকতেই পারে কিউটিকল লেয়ারটা। ওকে ফাইন। আর কি কি বিশেষ কিছু থাকে ওদের, আর কি কি থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার দেখো বলা হচ্ছে সাইকাস, তারপরে পিনাস, এদের এপিডার্মিসে লিগনিন জমা হয়, আর একটা পদার্থ জমা হয় এদের, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে লাগবে। হ্যাঁ, ওদের কি জমা হয় ভাইয়া বলো তো? ওদের জমা হয় লিগনিন। লিগনিন এটাও এক ধরনের পদার্থ, এই লিগনিন জমা হয়। ওকে, তাহলে আমরা দেখলাম সাইকাস পিনাস এদের মধ্যে কি থাকে? লিগনিন জমা হয়। এখানে লিগনিন জমা হয়, ওদের এপিডার্মিসে লিগনিন নামক একটা যৌগ থাকে। আচ্ছা গেল। এরপরে যেমন বলা হয় আবার যেগুলা হচ্ছে গিয়ে ধরো এই যে সরিষা, যেমন সরিষাতে একটা ঝাঁঝালো গন্ধ আসে না? সরিষার গন্ধটা, এই সরিষাতে কি থাকে? সরিষার যে আবরণ সেখানে কি থাকে? সেখানে মাইরোসিন কোষ থাকে, যারা মাইরোসিন ক্ষরণ করে। তাহলে কি থাকে? মাইরোসিন কোষ ওদের এখানে থাকে। তাহলে সরিষাতে আমার কোন ধরনের কি থাকে? মাইরোসিন কোষ থাকে, ঠিক আছে? মাইরোসিন কোষ ওদের এপিডার্মিসে। ওকে, যেটা থেকে মাইরোসিন নামক এনজাইম বের হয়। আচ্ছা, এখানেও একটা তথ্য জানলাম যে সরিষাতে মাইরোসিন কোষ থাকে। এরপরে আসো সরিষার পরে আমরা যদি বলি ফুলের পাপড়িতে কি থাকে? ফুলের পাপড়িতে কি থাকে? অ্যান্থোসায়ানিন। কি থাকে? অ্যান্থোসায়ানিন রঞ্জক থাকে, ঠিক আছে? অ্যান্থোসায়ানিন এই রঞ্জক থাকে, এটা বলছে। তাহলে ফুলের পাপড়িতে আমার কি থাকবে? অ্যান্থোসায়ানিন এই রঞ্জক থাকে ফুলের পাপড়িতে, ঠিক আছে? ফুলগুলো তাহলে অনেক সুন্দর দেখায়। তারপরে গম, তারপরে দেখো ভুট্টা, হ্যাঁ, গম, ভুট্টা, আখ, এদের এপিডার্মিসে কি থাকে? একটা বিশেষ কোষ থাকে। গম, ভুট্টা, আখ এদের এপিডার্মিসে বুলিফর্ম কোষ থাকে। খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট, বুলিফর্ম কোষ থাকে। তো দেখো বুলিফর্ম কোষ গম, ভুট্টা, আখ, বুলিফর্ম কোষ থাকে। তাহলে বুলিফর্ম কোষটা কেন থাকে এদের? এই জায়গাটায় বুলিফর্ম কোষটা কেন থাকে? কারণ এটা একটা বড় আকৃতির কোষ। এরা কি? একটা বড় আকৃতির কোষ। তাহলে এই যে বুলিফর্ম কোষ বড় আকৃতির, ওর কাজ কি? ও হচ্ছে সঞ্চয় করবে। ও হচ্ছে কি করবে? পানি জমা রাখে, পানি জমা রাখে, ঠিক আছে? পানি জমা রাখে। তাহলে বুলিফর্ম কোষে আমার পানি জমা থাকতেছে। ওর একটু বড় আকারের কোষ, মনে রাখবা বুলিফর্ম। বুল মানে কি? সার, সারের মতো বড় একটা কোষ। ওর কাজ হচ্ছে এখানে পানি জমা রাখবে। তাহলে এই জিনিসটা কাদের দেখা যায়? বুলিফর্ম কোষ। এটা কাদের থাকে? গম, ভুট্টা, কারণ ওরা অনেক গরম অঞ্চল, মানে গ্রীষ্মকালের দিকে জন্মায় বা যেখানে তাপমাত্রা বেশি। সো ওইখানে তো পানি নিচে খুব একটা পাওয়া যায় না। সো এই কারণে ওই জায়গায় পানিটাকে ধরে রাখার জন্য, পানিটাকে জমা রাখার জন্য এরকম বিশেষ কোষ থাকে, যেটাকে বলা হয় বুলিফর্ম কোষ। হ্যাঁ, একজন বলছে ভাই এই কোর্সে কি বায়োলজি শর্ট সিলেবাস কমপ্লিট করা হবে কিনা? ইয়েস, শর্ট সিলেবাস পুরোটাই এখানে কমপ্লিট করা হবে, ঠিক আছে? ওকে, এবার আসো, তাহলে আমরা মোটামুটি এই যে পার্টগুলো নিয়ে আলোচনা করলাম, এখন এইগুলোর কাজ কি? এই যে এপিডার্মিস, ত্বকের কাজ কি? সুরক্ষা দেওয়া, আদান প্রদান করা, তাই না? বিভিন্ন কিছু আদান প্রদান করা, বিভিন্ন কিছু শোষণ করা, এগুলো হচ্ছে এপিডার্মিসের কাজ। একটা আবরণের কাজ কি? আকৃতি দেওয়া, ওকে সুরক্ষিত করা, ওর ভিতরে যেন অনেক কিছু ঢুকতে পারে, বের হইতে পারে,
সেই কাজটাও এপিডার্মিস করে। যেমন আমাদের এখানে কি হয়, ঘাম বের হয়, ত্বক দিয়ে কি হয়, ঘাম বের হয়, তাহলে ওদেরও তো এরকম ত্বক। এপিডার্মিস কি, ওদেরও একটা চামড়া, তাহলে সেখান দিয়ে অনেক কিছু বের হবে, আবার অনেক কিছু ঢুকবেও, তাই না? এই কাজগুলাই, ওকে, এই কাজগুলাই সে করে থাকে। আচ্ছা, এখন ওর এখানে এপিডার্মাল উপাঙ্গ মানে কিছু জিনিস বের হয়ে থাকে। উপাঙ্গ যেমন আমাদের এখানে উপাঙ্গগুলো কি, এই যে দেখো লোম, এটা আমাদের একটা উপাঙ্গ, মানে চামড়া থেকে বের হয়ে আসে। ওদেরও এপিডার্মিস থেকে কিছু জিনিস বের হয়ে থাকে, কিছু অতিরিক্ত জিনিস দেখা যায়, ঠিক আছে? কিছু অতিরিক্ত জিনিস দেখা যায়। তো আমরা এটা নিয়ে একটু দেখি কি কি থাকে, কি কি থাকে। তো চলো, যেটা আমরা বলতেছিলাম যে এপিডার্মাল উপাঙ্গ, এপিডার্মাল উপাঙ্গগুলোর মধ্যে প্রথমে আসি রোম। রোম বা আমরা কি বলি যে ট্রাইকোম, রোম বা ট্রাইকোম, যাই বলো, যেটাই বলো তুমি নাম, ওকে, এটা থাকে। এগুলো কি, এগুলো হচ্ছে ওই যে এরকম আমাদের লোমের মতো, হ্যাঁ, এরকম চিকন চিকন থাকে। তো এরা এককোষী, কি হতে পারে, এরা এককোষী অথবা বহুকোষীয় হতে পারে। এরা এককোষী অথবা কি হতে পারে, বহুকোষী হতে পারে। আচ্ছা, তাহলে রোম বা ট্রাইকোম এরা এককোষী হতে পারে অথবা বহুকোষী হতে পারে। এবার যেটা বলা হচ্ছে, এই রোমের মধ্যে দুই রকম, এক কাণ্ডরোম, যেটা কাণ্ডে থাকবে কাণ্ডরোম, আর একটা হচ্ছে মূল রোম। মূল রোম। আচ্ছা দেখো, এই কাণ্ডরোম, হ্যাঁ, এই যে কাণ্ডরোম মানে রোমগুলা দেখতে এইরকম, দেখো একটু এরকম, এই রোমগুলা দেখতে এরকম। এই রোমগুলো, এই রোমগুলার কাণ্ডরোমের ক্ষেত্রে কি থাকে, কিউটিকল থাকে, কিউটিকল থাকে। কাণ্ডরোমে কিউটিকল থাকে মানে ওর বাইরে একটা মোটা লেয়ার থাকবে কাণ্ডরোমে, ঠিক আছে? কেন থাকবে আসতেছি। আর মূল রোমে কিউটিকল থাকে না, মানে মূলের যে রোমগুলো থাকে এরকম সুতার মতো বের হয়ে থাকে, এগুলোতে কিউটিকল থাকে না, কিউটিকল থাকে না। কেন থাকে না ভাইয়া? মূলে কেন এই মোটা আবরণটা থাকে না? চিন্তা করো, মূল কি করে, মাটি থেকে পানিটাকে শোষণ করে। মূলের কাজ কি, মাটি থেকে পানিটাকে শোষণ করা। এখন যার কাজ শোষণ করা, তার এখানে কি মোটা আবরণ থাকবে? থাকবে? থাকবে না, রাইট? কারণ ওর কাজই তো শোষণ করা। এখন ওর এখানে যদি তুমি একটা বড় বস্তা দিয়ে দাও, একটা মোটা একটা আবরণ দিয়ে দাও, তাহলে তো সে এটাকে শোষণ করতে পারবে না। সো মূল রোমে এ কারণে কিউটিকল থাকে না, কারণ সে কি করে, পানি শোষণ করে। সো এ কারণে তার এখানে এক্সট্রা কোনো মোটা আবরণ নাই। আর এইদিকে কাণ্ডরোমে কি, কাণ্ড দিয়ে কি পানি অতিরিক্ত বের হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে, প্রচ্ছেদন বেশি বেশি হয়ে যেতে পারে। সো এ কারণে কাণ্ডরোমে কিউটিকল থাকে যেন অতিরিক্ত পানি বের না হয়, উদ্ভিদ থেকে যেন কাণ্ড দিয়ে পানিটা বের না হয়। সো এই কারণে এখানে থাকে। সো পানির অপচয় সে রোধ করে, পানির অপচয় রোধ। ঠিক আছে, এইটা ক্লিয়ার? ভাই বায়োবসের টি শার্ট চাই, তাহলে বায়োবস কোর্সে যুক্ত হও, এক্সামে দাও, এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করো, হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করো, হয়ে যাবে, পাবা। টি শার্ট তো বানাইছি তোমাদের জন্যই, বাট বাট অর্জন করে নিতে হবে। আচ্ছা, এই কোর্সটা শেষ হবে, হ্যাঁ, এই কোর্সটা শেষ হবে তোমার এই বছরে, এই বছরের লাস্টে, হ্যাঁ, এই বছরের লাস্টে। হ্যাঁ, টি শার্ট নিতে হলে
বায়োবসে যারা করতে চাও উপরে ক্যাপশনে লিংক দেওয়া আছে, ওইখানে গিয়ে পারচেস করতে পারো। আর যারা টি শার্ট চাচ্ছ তাদেরকে বলে মানে তুমি বায়োবস কোর্সের মধ্যে যখন এক্সামগুলোতে টপার হবা, টপ 3-এ থাকতে পারো, তাহলে তুমি টি শার্ট পাবা। আর হচ্ছে কুইজ হবে মাঝে মাঝে, কুইজে টপ করতে পারলে সেখানেও তুমি টি শার্ট পাবা। আর বিভিন্ন কন্টেস্ট, এই কারণে মিশন বায়োবস যে ফ্রি গ্রুপটা আছে সেখানে তুমি থাকো, সেখানেও মাঝে মাঝে কন্টেস্ট হবে, সেই কন্টেস্টে উইনার হলো। অলরেডি আমার বায়োবস রিভিউয়ের কন্টেস্টের রেজাল্ট আমি বের করে ফেলতেছি, যারা বিভিন্ন পোস্ট দিয়েছিল বায়োবস নিয়ে। তো এটাই ওকে। সো সামনে যে এক্সামগুলো হবে সবগুলো। আচ্ছা চলো এবার এখানে আসি। তারপরে এটা গেল রোম বা ট্রাইকো। এখন আসি আমরা শল্ক নিয়ে কথা বলবো। শল্ক, ঠিক আছে, শল্ক। তাহলে শল্ক কি বা স্কেল আমরা বলি। শল্ক কি? একটা রোম বাট একটু পাতলা আবরণ, মানে পাতলা একটা ঝিল্লি থাকবে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা শল্ক। তাহলে পাতলা ঝিল্লি, পাতলা ঝিল্লি আবৃত যে রোম থাকে, মানে রোম যদি একটা পাতলা ঝিল্লি হয় তাহলে এটাকে আমরা বলি শল্ক। এই শল্ক কি করে? প্রস্বেদনের হারটাকে কমায় দেয়, বেশি একটা প্রস্বেদন হইতে দেয় না, মানে জলীয় বাষ্প বের হইতে দেয় না, প্রস্বেদন হার কমায়। এটা মনে রাখবা। কে কমায়? এটা এমসিকিউতে আসতে পারে। শল্ক কমায়। কে কমায়? শল্ক কমায়। ওকে, এরপরে আসো কোলেটার্স। কোলেটার্স কি? কোলেটার্স কি বলি এটাকে আমরা? এটার একদম ডিরেক্ট সংজ্ঞাটা মনে রাখবা। এটা হচ্ছে আমরা বলি একটু বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম। কি বলা হয়? বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম। বিশেষ ধরনের বহুকোষী মানে অনেকগুলো কোষ থাকবে, রাইট? বহুকোষী, বহুকোষী ট্রাইকোম। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে আমরা কোলেটার্স বলি। তার মানে তুমি একটু দেখো এই যে বিশেষ ধরনের, তাহলে আমার বিশেষ ধরনের বহুকোষী মানে এই যে এদের অনেকগুলা করে কোষ থাকবে, এই যে, ঠিক আছে, এরকম অনেক কোষ থাকবে। তাহলে এই যে বিশেষ ধরনের যে বহুকোষী ট্রাইকোম, এইটাকে আমরা বলি হচ্ছে কোলেটার্স। কি বলি এটাকে? কোলেটার্স। কি বলবো? কোলেটার্স। আচ্ছা, এই কোলেটার্স কি থাকে? ও আঠালো পদার্থ জমা করে। আঠালো পদার্থ, আঠালো পদার্থ থাকে, ওর ভিতরে আঠালো পদার্থ থাকে। ওকে, বলছে। আচ্ছা, এবার আসি, বলা হচ্ছে যে থলি নিয়ে। এবার আরেকটা হচ্ছে আমাদের থলি বা ইংলিশে আমরা বলি ব্ল্যাডার। ব্ল্যাডার, হ্যাঁ, ব্ল্যাডার নিয়ে কথা। থলি বা ব্ল্যাডার। ওকে, সরি। তো থলি অথবা ব্ল্যাডার নিয়ে যখন আমাদের কথা আসে তখন আমরা কি বলি? কি মাথায় আসবে আমাদের? আমাদের মাথায় আসে যে এটা পানি জমা রাখে। ওর কাজ কি? থলি মানে কি? পানি ধারক। তার মানে ও পানি জমা রাখে, জমা রাখে, ঠিক আছে। ওকে ওকে, তো এটা কাদের দেখা যায়? বরফ উদ্ভিদে এটা পাওয়া যায়। বরফ উদ্ভিদে। তাহলে বরফ উদ্ভিদে যে পাওয়া যায়, এই বরফ উদ্ভিদের জিনিসটার নাম কি? বৈজ্ঞানিক নাম কি? মেসেম, মেসেম ব্রায়ানথিমাম, ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, ক্রিস্টালিনাম। মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, এটা হচ্ছে ওর নাম, ঠিক আছে। তাহলে থলি বা ব্ল্যাডারের নাম কি? দেখো, মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, ক্রিস্টালিনাম, এটা হচ্ছে ওর নাম, বরফ উদ্ভিদের নাম। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে দেখলাম বিভিন্ন পার্ট, বিভিন্ন রকমের জিনিস থাকে। কোলেটার্স থাকে, থলি থাকে, যেগুলো পানি সঞ্চয় করে। এই জিনিসগুলো কোথায় থাকে? এগুলো সব ওই ওর চামড়াতে, এপিডার্মিসে। সব কোথায় থাকে এগুলো? ওর
এপিডার্মিসে থাকে। ওকে, এপিডার্মিসে। তাহলে আমরা এখন কি পড়লাম? এগুলা হচ্ছে সব হচ্ছে ওর এপিডার্মিসে বিভিন্ন রকমের জিনিস দেখা যায়। রোম বলি, কোলেটার্স বলি, এগুলো এমসিকিউতে। ভাইয়া এগুলো কোথায় বেশি আসবে? এটা ভাইয়া তোমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে এটা আসবে, এমসিকিউতে প্রচুর পরিমাণে আসবে, ঠিক আছে, এমসিকিউতে। আচ্ছা, এখন আসবো ছিদ্র থাকে এই এপিডার্মিসে, বিভিন্ন ছিদ্র থাকে। যেমন আমরা পড়েছি ছোটবেলা থেকে পত্ররন্ধ্র মানে কি? রন্ধ্র মানে কি? ছিদ্র। পত্র মানে কি? পাতা। তাহলে পাতার ভিতরে যে ছিদ্র থাকে এইটাকে আমরা বলি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র তার মানে সহজ বাংলায় বললে পাতার ছিদ্র। পাতার ছিদ্র, ঠিক আছে। পত্ররন্ধ্র মানে কি? পাতার ছিদ্র। অর্থাৎ আমরা যদি এরকম চিন্তা করি এটা একটা পাতা, তাহলে এই পাতার মধ্যে এরকম অসংখ্য ছিদ্র দেখা যায়। এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? এই ছিদ্রগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র। আচ্ছা, ভালো কথা। এখন এই পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র নিয়ে অনেক কথা আছে আমাদের। পত্ররন্ধ্রের গঠন কেমন এগুলো একটু দেখবো, আমরা জানবো। তো দেখো, একটা পত্ররন্ধ্র এটা অনেক আসে, এটা সিকিউতে আসে, সো এটা মাস্ট ভালো করে। তো দেখো, এটা হচ্ছে একটা পত্ররন্ধ্র। এগুলোকে বলা হয় রক্ষী কোষ। আমি দেখাচ্ছি, এরকম দুইটা কিডনির মতো, কিডনি আকৃতির দুইটা কোষ থাকে। হ্যাঁ, ওদের ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে, নিউক্লিয়াস আছে। হ্যাঁ, নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্ট আছে, এরকম, ঠিক আছে। তাহলে এদেরকে বলি কি? রক্ষী কোষ। ওকে, নামগুলা দিয়ে দেই। এদেরকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ। আচ্ছা, ওদের চারপাশে কি থাকে? ওদের চারপাশে, হ্যাঁ, এভাবে করে ঘিরে থাকে কি? এগুলাকে কি বলে? সহকারী কোষ। কি বলা হয়? কি বলা হয়? দেখো, এদের চারপাশে যে ঘিরে থাকে এটাকে কি বলা হয়? এদের চারপাশে এটাকে সহকারী কোষ। তাহলে এই 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 এটা এটা, তাহলে ওদের চারপাশের যে কোষ এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সহকারী কোষ। সহকারী কোষ। তাহলে আমার রক্ষী কোষ, তার চারপাশে সহকারী কোষ। রক্ষী কোষ, তার চারপাশে সহকারী কোষ। আর এই যে মাঝে যে ছিদ্রটা, এই ছিদ্রটাকে আমরা বলি, এই ছিদ্রটাকে আমরা বলি কি? পত্ররন্ধ্র। এটাকে আমরা কি বলবো? পত্ররন্ধ্র। তাহলে আমরা দেখো কি কি জানলাম এইখান থেকে। আমরা কি কি জানলাম? ঠিক আছে, আমরা কি কি জানলাম? যে সহকারী কোষ চারপাশে, দুই পাশে দুইটা রক্ষী কোষ, আর এই রক্ষী কোষের মাঝে যে ছিদ্রটা থাকে এই ছিদ্রটাকে আমরা বলি হচ্ছে কি? পত্ররন্ধ্র। ছিদ্রটাকে আমরা কি বলি? পত্ররন্ধ্র। এই রক্ষী কোষগুলোতে কি থাকে? নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, এগুলো সবই থাকে। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে এতটুকু। খেয়াল করো, আমার কাজ হচ্ছে এতটুকু। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। দেখো, এখন তাহলে তোমার এটা সিকিউতে আসতে পারে, তোমাদের এটা সিকিউতে অনেক আসে, সো একটু নিচে মাথায় রাখবা। এখন এই পত্ররন্ধ্র সাধারণত সাধারণত কি হয়? কখন খোলা থাকে? সাধারণত দিনের বেলা খোলা, দিনে খোলা, রাতে বন্ধ। দিনে খোলা, রাতে বন্ধ, এটাই তো, তাই না? দিনে খোলা, রাতে বন্ধ, এটা সাধারণত। তবে তবে যদি আমি বলি একটা এক্সেপশন আছে, যেমন পাথরকুচিতে। পাথরকুচি একটু ব্যতিক্রম। পাথরকুচির বেলায় কি হয় দেখো তো? ওর বেলায় দিনে বন্ধ,
রাতে খোলা, তাহলে ওর পত্ররন্ধ্র একটু আলাদা, রাতে খোলা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এতটুকু পয়েন্ট আমরা বুঝতে পারছি যে পাথরকুচিতে কি বলছে, দিনে বন্ধ রাতে খোলা। ক্লিয়ার? এবার আসো, তাহলে এর পরে যাই আমরা। এখন আমাদেরকে জানতে হবে যে এই পত্ররন্ধ্র এর প্রকার ভেদগুলা কি কি। কয়েক রকমের আছে, কয়েক রকমের হতে পারে। দেখো, তাহলে আমরা এখন দেখব পত্ররন্ধ্রের প্রকারভেদ। ওকে, পত্ররন্ধ্রের প্রকারভেদ। তাহলে পত্ররন্ধ্রের প্রকারভেদটা কি আসলে? পত্ররন্ধ্রের প্রকারভেদগুলো কি কি? নাম্বার 1, আমরা যদি বলি প্যারাসাইটিক, খেয়াল করো, প্যারাসাইটিক। প্যারাসাইটিক, তাহলে প্যারাসাইটিকে কি হচ্ছে? তাহলে তখন আমি বলতেছি এই যে দেখো রক্ষী কোষ, এটা এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষের সাথে ধরো এটা হচ্ছে রক্ষী কোষ, ওকে, এই রক্ষী কোষ তোমার কি কেমন, ওর সাথে যদি সহকারী কোষটা, এই সহকারী কোষও যদি ওর সাথে সমান্তরালে থাকে, এই যে দেখো ধরো রক্ষী কোষ এইভাবে, সহকারী কোষও এইভাবে, তাহলে সহকারী কোষও ওর সাথে সমান্তরালে থাকে, তাহলে আমরা এটাকে বলি প্যারাসাইটিক। তার মানে প্যারা, প্যারা মানে কি সমান্তরাল, প্যারালাল, প্যারালাল থেকে সমান্তরাল, তাহলে সমান্তরালে, সমান্তরালে, সমান্তরালে সহকারী কোষ। সহকারী কোষ কিভাবে? সমান্তরালে, সমান্তরালে সহকারী কোষ। এটাকে আমরা কি বলি? প্যারাসাইটিক। কি বলবো? প্যারাসাইটিক। ওকে, হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা বলতেছি। এবার আসো সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলতেছি? তাহলে প্যারাসাইটিক তো বুঝলাম, প্যারাসাইটিক। এবার আসো ডায়াসাইটিক। ডায়াসাইটিক, ডায়াসাইটিক কি? লম্বালম্বি থাকবে, লম্বালম্বি। তাহলে জিনিসটা হচ্ছে আমার এই যে রক্ষী কোষ ধরো এভাবে আছে, এভাবে হচ্ছে রক্ষী কোষ, তাহলে সহকারী কোষটা থাকবে এইভাবে। তাহলে দেখো আমার সহকারী কোষ এভাবে আর রক্ষী কোষ এভাবে, তাহলে আমার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে সহকারী কোষ এভাবে, রক্ষী কোষ এভাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো? 90 ডিগ্রি। তাহলে যদি এমন থাকে ওরা সমকোণে অবস্থান করে, কি বলছি? যদি সহকারী কোষ সমকোণে থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? সমকোণে থাকলে এটাকে আমরা বলি ডায়াসাইটিক। কি বলবো? ডায়াসাইটিক। ওকে, এটা গেল, হ্যাঁ, ডায়াসাইটিক। এবার আসো 3 নাম্বার, টেট্রাসাইটিক। মানে কি? টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক মানে কি? যদি 4টা থাকে, ঠিক আছে, যদি 4টা থাকে, তাহলে 4টা থাকলে 4টা সহকারী কোষ, তাহলে এটা কি? 4টা সহকারী কোষ, তাহলে এটাকে আমরা বলি টেট্রা। আচ্ছা, এরপরে যদি বলি অ্যানিসোসাইটিক মানে কি? এবার আসো অ্যানাইসো, এভাবে বলি অ্যানাইসোসাইটিক মানে কি? সাইটিক মানে কি? দেখো কোষ, সাইটিক মানে কি? কোষ, সাইটো, সাইটো মানে কোষ। অ্যানাইসো, আইসো মানে কি? সমান। আইসো কথার অর্থ কি? সমান। তাহলে অ্যানাইসো মানে কি? অসমান। তার মানে কি? কোষগুলো অসমান হবে। তাহলে অ্যানাইসোসাইটিকে 3টা সহকারী কোষ থাকে, 3টা সহকারী কোষ থাকে, এর মধ্যে যার মধ্যে একটি ছোট, তার মানে কি? অসমান, একটি ছোট। এই গঠনটাকে আমরা বলি অ্যানাইসোসাইটিক।
এটাকে আমরা কি বলবো? অ্যানাইসোসাইটিক। তাহলে আমরা এই জায়গায় যেটা জানলাম অ্যানাইসোসাইটিক এর ব্যাপারটা, যে দেখো এই হচ্ছে আমার এটা, হ্যাঁ, এই রক্ষী কোষ এই দিক থেকে তোমার হচ্ছে এই যে এই এখানে একটা কোষ ছোট, সহকারী কোষ একটা ছোট, ধরো একটা ছোট, তাহলে এই যে অবস্থা তিনটা কোষ তার মধ্যে একটা ছোট, এটাকে বলি আমরা অ্যানাইসোসাইটিক। আচ্ছা, এরপরে আসো 5 নম্বরে আমরা কি বলি? অ্যাক্টিনোসাইটিক। কি বলি? অ্যাক্টিনোসাইটিক। এখন অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনো কি বুঝাচ্ছে? এইটা বুঝাচ্ছে, হ্যাঁ দেখো অ্যাক্টিনোসাইটিক কি জিনিস? অ্যাক্টিনোসাইটিক বলতেছে যে এই যে এই জায়গায় যে অনেকগুলো সহকারী কোষ, তার মানে তোমার এই যে পত্ররন্ধ্রের চারপাশে যদি অনেকগুলো সহকারী কোষ থাকে, অনেকগুলো সহকারী, তাহলে অ্যাক্টিনো, অ্যাক্টিনো মানে একটা নো, এভাবে মনে রাখবো, অ্যাক্টিনো মানে একটি না, তাহলে অনেকগুলা, একটা না অনেকগুলা, তাহলে অ্যাক্টিনো, হ্যাঁ অনেকগুলো, তাহলে অনেকগুলো সহকারী কোষ, অনেকগুলো সহকারী কোষ, এরকম অবস্থা, হ্যাঁ অনেকগুলো সহকারী কোষ দিয়ে ওকে এইভাবে বিস্তৃত। আর 6 নম্বরে আমরা কি বলি? অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক, তাহলে এইখানে যেটা বলতেছে যে প্রত্যেকটা কোষ ওরা নরমাল কোষ থেকে পৃথকযোগ্য নয়। তার মানে এইখানে যে সহকারী কোষগুলো, সহকারী কোষ, হ্যাঁ ত্বকীয় কোষ থেকে, ত্বকের কোষগুলো থেকে পৃথকযোগ্য নয়, কোষ থেকে পৃথকযোগ্য নয়। তাহলে কি বলছে? সহকারী কোষ ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়। হ্যাঁ, তার মানে একটা ওইটা থেকে এটাকে আলাদা করা যাচ্ছে না, যে এইটা যে সহকারী কোষ আর এটা যে বাইরের ত্বকের কোষ, এটা আলাদা করা যাচ্ছে না। এই জিনিসটা যদি এমন অবস্থা থাকে তাহলে এটাকে আমরা কি বলি? অ্যানোমোসাইটিক। ওকে, বুঝে গেল? দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে এতটুকুতে বলো তো। তাহলে আমরা এই জিনিসগুলা মানে কোনটা কার থেকে, এগুলো এমসিকিউতে আসে, মানে এই পার্টটা প্রকারভেদটা আমাদের এমসিকিউতে অনেক বেশি এসে থাকে। ঠিক আছে, ওকে। সাইটিকের মানে কি? সাইটিকের মানে সাইটো, সাইটো মানে কোষ, সাইটো মানে কি? কোষ, সাইটো থেকে সাইটিক। ভাইয়া বায়ু কুঠুরি কি? আচ্ছা, বায়ু কুঠুরি হচ্ছে একটা ধরো ফাঁকা জায়গা যেখানে বাতাস থাকে, বায়ু কুঠুরি মানে এই পত্ররন্ধ্র, মানে এই যে ছিদ্রটা, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটার নিচে একটা মানে বক্সের মতো আছে যেখানে বাতাস এসে জমা হয়, মানে জলীয় বাষ্প জমা হয়, এরপর এটা বের হয়। সো এই পত্ররন্ধ্রের নিচে একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় বায়ু কুঠুরি, আর কিছু না। ওকে, এবার আসো পানিপত্র রন্ধ্র নিয়ে। এবার আমাদের মেইন কথা পানিপত্র রন্ধ্র নিয়ে। এটা কি, বা ইংরেজিতে আমরা বলি হাইডাথোড। কি বলি? হাইডাথোড। তাহলে পানিপত্র রন্ধ্র, অথবা আমরা বলতেছি এটাকে হাইডাথোড, হাইডাথোড। ঠিক আছে, পানিপত্র রন্ধ্র অথবা হাইডাথোড। তো এখন দেখো এই পানিপত্র রন্ধ্র অথবা হাইডাথোড জিনিসটা কি আসলে? তো আমরা যখন বলি যে পানিপত্র রন্ধ্র বা হাইডাথোড, এটা কেন হয়, মানে এটা দিয়ে কি ঘটে? জলীয় বাষ্প
জলীয়, মানে এটাতে আমরা বলি এভাবে না, পানি জলীয় বাষ্প না হয়ে তরল আকারে বের হয়, এর মাধ্যমে। তাহলে হাইড্রাথোড হচ্ছে এমন একটা ছিদ্র যেখানে, হ্যাঁ ওকে, যেখানে কি বলতেছো, আচ্ছা, পানি তরল আকারে বের হয়। তুমি এগুলা খালি চোখে দেখবা না, মানে খালি চোখে দেখে বুঝবা না, এগুলো মাইক্রোস্কোপিক ছোট। তো পানি তরল আকারে বের হয়। এখন তুমি বলতে পারো ভাই একটু আগে যে স্টোমাটা পড়লাম, ওই যে মানে পত্ররন্ধ্র, ওইটা কি? তাইলে ওইটাতে পানিটা জলীয় বাষ্প আকারে বের হয়, কিন্তু এমন একটা ছিদ্র থাকে কিছু কিছু উদ্ভিদে, যেই ছিদ্রে পানি সরাসরি তরল আকারেই বের হয়, পানির মতোই বের হয়, কোনো বাষ্প টাষ্প নাই। তো এই জিনিসটা কাদের থাকে বা কেন হয়? এখন কথা হচ্ছে ভাইয়া, পানি কেন, মানে এটা কেন তরল আকারে বের হয়, কেন তরল হয়ে এটা বের হইলো পানির মতো করে, কেন এটা বাষ্প হইলো না? তাহলে এটা কখন হয়? যখন, খেয়াল করো, যখন মাটিতে প্রচুর পানি, ধরো মাটিতে প্রচুর পানি, তাহলে উদ্ভিদের ভিতরে প্রচুর পানি চলে গেল। যখন মাটিতে প্রচুর পানি, এই একটা সময়, হ্যাঁ। আর সেকেন্ডলি কি হতে পারে? যখন মাটিতে প্রচুর পানি, মাটিতে অনেক পানি হয়ে গেছে, সো সব পানি উঠতেছে। আর আরেকটা কারণ হতে পারে আর্দ্র আবহাওয়া, তাহলে আর্দ্র আবহাওয়াতে কি হতে পারে বলতো? আর্দ্র আবহাওয়া, তাহলে তখন বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি, তো তখন উদ্ভিদ কি বাষ্পটাকে বের করতে পারতেছে? পারে না, তখন ওরা পানি আকারে বের করে দেয়। তাহলে দুইটা ঘটনায় আমার এরকম তরল আকারে বের হতে পারে। সেটা হচ্ছে যখন মাটিতে প্রচুর পানি থাকবে, মাটিতে পানি, তাহলে পানি বেশি বেশি উঠতেছে, সো বেরও হচ্ছে পানি। আর আর্দ্র আবহাওয়া, তার মানে আবহাওয়াটা খুব ড্রাই, হ্যাঁ, আবহাওয়াটা ড্রাই লাগতেছে, সো এই ড্রাই ওয়েদারে এটা, এই দুইটা অবস্থায়, হ্যাঁ, এই দুইটা অবস্থায়। তাহলে আর্দ্র আবহাওয়া, তাহলে আর্দ্র আবহাওয়ায় পানিটা মানে জলীয় বাষ্প বের হইতে পারতেছে না, তখন ওরা কি করে? পানি আকারে বের হয়ে যায়, এবং ওই পানিটা পাতার উপরে জমতে দেখা যায়, তাহলে বলো তো এটা কাদের দেখা যাবে, কোন উদ্ভিদে দেখা যাবে? তাহলে এখন প্রশ্ন, কোন উদ্ভিদে, এটা কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা একটা প্রশ্ন, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভাইয়া কোন উদ্ভিদে এটা পাওয়া যায়। তো এটা আমরা মনে রাখি এভাবে, ঘটক, কি দিয়ে মনে রাখবো? ঘটক। দেখছো? তাহলে এই যে ঘতে কি? ঘাস, টতে কি? টমেটো, আর কতে কি? কচু। তাহলে ঘাস, টমেটো, কচু, ঘটক, হ্যাঁ, ঘটক, তাহলে ঘাস, টমেটো, কচু, এগুলা তোমার পাওয়া যায় কোথায়? এই যে মানে এগুলাতে হাইড্রাথোড পাওয়া যায়। তাহলে তোমাকে যদি বলে কোন উদ্ভিদে তুমি এটা পাবা, তাহলে অ্যান্সার কি? ভাইয়া ঘটকে পাবো। কোথায় পাবো আমরা এটা? ঘটকে পাবো। ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার সবার? বলো। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা কোন উদ্ভিদে এটা বুঝে গেলাম। এখন এখানে যদি তুমি একটু ওর গঠনটা এদিকে তাকাও, তো ধরো এরকম অবস্থায়, এটা হচ্ছে হাইড্রাথোড, এটা হচ্ছে ছিদ্রটা যেটা দিয়ে পানি আকারে বের হচ্ছে, পানি তরল আকারে বের হচ্ছে। আচ্ছা, তো এখানে কি থাকে? নিচের দিকে তোমার
এরকম ওই যে জাইলেমের ট্রাকিড গুলো থাকে, ট্রাকিড, এগুলো কি বলে? ট্রাকিড। তাহলে এই ট্রাকিড কি হয়? এগুলো পানি পরিবহন করে। ট্রাকিডের কাজ কি? পানি পরিবহন করা। এগুলো জাইলেমের অংশ, তাই না? আর এখানে তোমার কিছু কোষ থাকে এরকম, এরকম অনেকগুলো বান্ডেল করে কোষ থাকে, এদেরকে বলা হয় এপিথেলিয়াম বা এপিথেম। এপিথেম। তো কি হয় যে পানিটা নিচ থেকে উঠে, এই যে নিচ থেকে এভাবে উঠে এইটার মাধ্যমে গিয়ে এইখানে জমা হয়। পানিটা কোথায় জমা হয়? এই যে এই জায়গায়, এই জায়গাতে এসে পানিটা জমা হয়। তাহলে এর মাধ্যমে তারপরে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তাহলে এই ছিদ্রটাকে আমরা বলি হাইডাথোড। হাইডাথোড বা পানিপত্র রন্ধ্র। হ্যাঁ, তাহলে এইভাবে করে এটা উঠে, এইভাবে করে এটা বের হয়। আচ্ছা, তো যখন হলো তারপরে কি? তারপরে কি? এইটা দেখো, এবার এই যে প্রক্রিয়াটা, পানি বের হবার যে প্রক্রিয়া, এই যে এইখান থেকে গিয়ে এপিথেম এই কোষগুলা দিয়ে তারপরে এখানে আসলো, তারপরে ছিদ্র দিয়ে বের হলো, এই পানি বের হবার প্রক্রিয়াকে আমরা কি বলি? পানি বের হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলি এপিথেম। প্রক্রিয়াকে এপিথেম, এপিথেম বলে। তাহলে পানি বের হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এপিথেম। ঠিক আছে, এপিথেম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এতটুকু হয়ে গেছে, আমরা জেনে গেছি যা যা তথ্য। আচ্ছা সরি, পানি বের হওয়ার এপিথেম না, সরি সরি, আমি এপিথেম বলতেছি কেন? গাটেশন, সরি, আমার মাথায় এপিথেম চলতেছিল তখন। গাটেশন, এখন তো বলি কি? গাটেশন। ওকে, দেখো তাহলে এইটুকু পর্যন্ত দেখো ক্লিয়ার কিনা, কারো কোনো ডাউট আছে কিনা? তাহলে এইখানে আমরা দেখলাম যে পানি বের হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি গাটেশন। গাটেশন, গাটেশন, ভেরি ইম্পর্টেন্ট। এই বলো, ওকে। সো এবার যদি আমরা এখান থেকে চলে যাব নেক্সট আমাদের গ্রাউন্ড টিস্যু। সো গ্রাউন্ড টিস্যুর মূল কাজটা কি আসলে? খেয়াল করো, আমাদের গ্রাউন্ড টিস্যুর মূল কাজে কি থাকে বা কি জানতে হবে আসলে আমাদের? হ্যাঁ, আমাদের কি জানতে হবে? আচ্ছা আস, হ্যাঁ আজকে নোট জমা দিবা অবশ্যই, যারা নোট করবা টিস্যুতন্ত্র পর্ব 2 বন্দি পাঠশালা গ্রুপে জমা দিবা, আমি দেখব তোমাদের নোট তোমরা কতটুকু কি লিখছো। আচ্ছা, গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে আমরা একটা নাম বলি আগে থেকেই, যে আদি টিস্যুতন্ত্র। আদি টিস্যুতন্ত্র বলা হয়। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের আরেক নাম কি? আদি টিস্যুতন্ত্র। ঠিক আছে, আদি টিস্যুতন্ত্র বলা হয়। ওকে, হ্যাঁ, আদি টিস্যুতন্ত্র। এরপরে কি? এরপরে কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্রর আরেকটা মানে ওর উৎপত্তিটা কোথায়?
তাহলে এখন যদি আমার আসে যে উৎপত্তি কোথা থেকে এই টিস্যুতন্ত্র উৎপত্তি হইল, তাহলে এটা আমরা বলি কি পেরিব্লেম ভাজক টিস্যু। পেরিব্লেম এগুলা এমসিকিউতে দেয়, হ্যাঁ, কোন ভাজক টিস্যু থেকে এটা হইছে, পেরিব্লেম ভাজক টিস্যু। ঠিক আছে, পেরিব্লেম ভাজক টিস্যু থেকে ওর উৎপত্তি হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন এই গ্রাউন্ড টিস্যুর পার্টকে, গ্রাউন্ড টিস্যুটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাবো, তার আগে তোমাদের কিছু গঠন পড়াবো। একটা তুমি যদি গঠন, একটা মূল, হ্যাঁ, আমরা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলকে ভেঙে দেখব, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, হ্যাঁ। ওকে, দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন আমরা দেখব। উদ্ভিদের মূল, মূল গঠন, হ্যাঁ, মূলের গঠন। আচ্ছা, মূল গঠন, মূলের ভিতর, বাইরে থেকে ভিতরে কি কি পাওয়া যাবে সেটা নিয়ে আমরা একটু দেখব। আচ্ছা, তো একদম বাইরে প্রথমেই আমরা এই যে দেখো মূলের আবরণ, হ্যাঁ, মূল ত্বক, এই এর বাইরে কি মূলের রোম থাকে না, ওই যে চিকন লম্বা পশমের মতো রোম, রোম, ঠিক আছে, রোম। আচ্ছা, তাহলে এই যে রোম, রোমও আছে, আবার এই যে এইখানে তোমার কোষ আছে, এটাকে কি বলি আমরা, মূল ত্বক। এটাকে কি বলবো, মূল ত্বক, মূল ত্বক। আচ্ছা, তারপরে এই জায়গায় তোমার কি আছে, এই দিকে লেয়ারগুলোতে দেখো এরকম লেয়ার থাকে কোষের, এই লেয়ারটাকে আমরা বলি কর্টেক্স। মূল ত্বকের নিচে ওদের কি থাকে, কর্টেক্স, হ্যাঁ, কর্টেক্স থাকে। আচ্ছা, কর্টেক্স লেয়ার এরকম আছে, ভালো। আর এরপরে এরকম গোল করে এক সারির এরকম একটা কোষ থাকে, গোল করে স্তর থাকে, এটা। তাহলে এই যে কোষের এই গঠন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অন্তত্বক। কি বলি, অন্তত্বক, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, বা ইংরেজিতে আমরা বলি এন্ডোডার্মিস। ওকে, এরকম গোল করে একটা স্তর থাকে। ওকে, এরকম আমি একটু নিউক্লিয়াস গুলা দিয়ে দেই। এটা, এরপরে আমার এইখান থেকে কি থাকে, এই যে এরকম একটা লেয়ার, এটা কি, এটা হচ্ছে এই লেয়ারটাকে আমরা বলি পরিচক্র বা পেরিসাইকেল। ঠিক আছে, পেরিসাইকেল। এই লেয়ারটাকে আমরা বলি পরিচক্র। এই যে অন্তত্বকের নিচে যে লেয়ার, এটাকে বলি পরিচক্র, অথবা ইংরেজিতে বলা হয় পেরিসাইকেল, পেরিসাইকেল। ঠিক আছে, এই এবার তারপরে কেন্দ্রের যে অঞ্চলটা, এই কেন্দ্রের যে কোষের এই অঞ্চল, এইটাকে আমরা বলি মজ্জা। কি বলি এটাকে, এই জায়গাটাকে আমরা বলি, কেন্দ্রের এই অঞ্চলটাকে আমরা বলি মজ্জা, মজ্জা। ঠিক আছে, তাহলে অন্তত্বক, তার নিচে পরিচক্র, আর একদম কেন্দ্রে যেটা থাকে সেটাকে আমরা বলি মজ্জা, মজ্জা। ঠিক আছে, মজ্জা বলি। ওকে, ফাইন
ফাইন। এরপরে আসো, এবার এইখান থেকে এই জায়গা থেকে যদি আমরা ওর চারপাশে কি থাকে, ভাস্কুলার বান্ডল থাকে। কি থাকে? ভাস্কুলার বান্ডল। এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম। এই যে ধরো এভাবে করে করে এইখান থেকে এরভাবে এই যে ভাস্কুলার বান্ডল থাকবে, হ্যাঁ, এরকম জাইলেম ফ্লোয়েম থাকবে। এরকম জাইলেম ফ্লোয়েম থাকবে। তাহলে এইটা কি? এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল, মানে জাইলেম ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, ধাপে ধাপে এগুলো আঁকা শিখতে হবে। প্রাইভেট ব্যাচে কালকে থেকেই ক্লাস শুরু, কালকে থেকেই ক্লাস শুরু, কালকে। ওকে, কালকে থেকে। আচ্ছা, তাহলে আমার মজ্জা আর এর চারপাশে এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই মজ্জা আর হচ্ছে এই পরিচক্রের মাঝে এই যে একটা লেয়ার এরকম থাকে, এটাকে বলা হয় মজ্জার রশ্মি। কি বলা হয় এটাকে? মজ্জা রশ্মি। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি, এই। ঠিক আছে, এইটা হচ্ছে পার্ট। তাহলে আমার মজ্জাকে পরিচক্রের সাথে যে সংযুক্ত করছে, এই সংযুক্তটাকে মজ্জা রশ্মি। এরকম একটা লেয়ারের মতো কোষ থাকে, এটাকে আমরা বলি মজ্জা রশ্মি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে কোনটা কি। যেমন দেখো, মূলের একদম বাইরের আবরণ, এটা হচ্ছে ওই যে মূল ত্বক, বা আমরা যেটা শিখছিলাম যে মূলের আবরণকে কি বলে? এপিব্লেমা। তারপরে মনে রাখবা, এই যে নর্মালি কি হয়, এই ত্বকের নিচে একটা পার্ট থাকে অধত্বক। তবে মূলে একটা কথা বলা হচ্ছে যে মূলে অধত্বক থাকে না। মূলে অধত্বক, অধত্বক মানে কি? এই যে মেইন ত্বকের নিচের যে লেয়ারটা থাকে ওটাকে অধত্বক বলে, ওটাকে অধত্বক বলে। কিন্তু এখানে আমি কোনো অধত্বক এঁকেছি না, কারণ মূলে মূলে কখনো অধত্বক থাকে না, সেটা কাণ্ডে থাকে। তাহলে অধত্বকটা থাকে কোথায়? কাণ্ডে। তাহলে আমরা বলি মূলে অধত্বক থাকে না, মূলে অধত্বক থাকে না। এটা হচ্ছে কথা, মূলে কখনো এই অধত্বক লেয়ারটা থাকে না। তারপরে এগুলা থাকে, অধত্বকটা থাকে না। তো এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি তোমাদের জন্য। হ্যাঁ, এই লাইনটা ফুললি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মূলে অধত্বক থাকে না। ওকে, আচ্ছা, ক্লিয়ার সবাই? দেখো তো কারো কোনো ডাউট আছে কিনা। এখন নর্মালি অধত্বক থাকে, তারপরে কর্টেক্স, অন্তত্বক, এরপর নিচে হচ্ছে পরিচক্র, মাঝখানে মজ্জা, আর পরিচক্র মজ্জার মাঝখানে এটা কি বলে? মানে মজ্জার রশ্মি। ওকে, এখন একটা সংজ্ঞা, সেটা হচ্ছে ভাইয়া স্টিলি কি জিনিস? স্টিলি, এখন আমাদের নেক্সট পার্ট, স্টিলি কি জিনিস। ওকে, তাহলে দেখো স্টিলি যেমন, সুন্দর তো, ও ডি এর মাঝখানে জায়গাটা সুন্দর। ব্র্যান্ড কোর্স টার্গেট ডিউ, চলে এসেছে টার্গেট ডিউ টি শার্ট। ইয়া, দেখাইতেছিলাম পোলাপানদেরকে টি শার্ট দেখে যেন একটু লোভ লাগে। ডিউর প্রতি ভালোবাসা বাড়বে। বায়োবস থেকে টার্গেট ডিউ, বায়োবস থেকে কেন টার্গেট ডিউ? কারণ ওরা বায়োলজিকে ভালোবেসে ভার্সিটিতে পড়বে। এটা কোন কোর্স? না, এটা কোনো কোর্স না, এটা ফ্রি ক্লাস নিচ্ছে। আমি তো এখানে আসছি। আচ্ছা, তাহলে দেখো স্টিলি, স্টিলি মানে কি? স্টিলি কোন অংশটুকুকে আমরা স্টিলি বলে থাকি স্টিলি? সেটা হচ্ছে দেখো, পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত, কি বলছে? পরিচক্র থেকে কেন্দ্র
পর্যন্ত। হ্যাঁ, ভাস্কুলার বান্ডেল বাদে, তাহলে ব্র্যাকেটে লিখে দেই এই ভাস্কুলার বান্ডেল বাদে, ভাস্কুলার বান্ডল ছাড়া। তাহলে কি বলছি, পরিচক্র থেকে একদম কেন্দ্র পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলি স্টিলি। তাহলে পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডল মানে এই যে জাইলেম ফ্লোয়েমের এটা ছাড়া এই অঞ্চলটাকে আমরা বলি স্টিলি। ওকে, তাহলে তুমি দেখো এই অঞ্চলের মধ্যে যা কিছু আছে সেটা অন্তঃস্টিলি, আর এর বাইরে যা কিছু আছে সেটা বহিঃস্টিলি। সেটা কি? বহিঃস্টিলি। তার মানে স্টিলি, এই স্টিলির বাইরের অংশটা বহিঃস্টিলি আর এই স্টিলির ভিতরের অংশটা অন্তঃস্টিলি। ওকে, আমরা আরেকবার একটু জাস্ট বলি, স্টিলি বলতে কি বুঝাচ্ছি ভাইয়া, পরিচক্র থেকে এই কেন্দ্র পর্যন্ত মানে মজ্জা পর্যন্ত যা কিছু আছে এক্সেপ্ট মানে ভাস্কুলার বান্ডেল বাদ দিয়ে পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত যা আছে তাকে আমরা, সেই অঞ্চলটাকে আমরা স্টিলি বলি। আর এই স্টিলির বাইরে যা তাকে বলি বহিঃস্টিলীয় অঞ্চল, আর ভিতরে যা আছে তাদেরকে বলি অন্তঃস্টিলীয়। অন্তঃস্টিলীয়। তাহলে আমরা যদি এবার এই পুরা গ্রাউন্ড টিস্যু মানে এই গ্রাউন্ড টিস্যু কি? উদ্ভিদকে দৃঢ়তা দেয়, সঞ্চয় করে, খাবার সঞ্চয় করে। তাহলে এই যে গ্রাউন্ড টিস্যু শুরু হয় কোথা থেকে? ওই যে ত্বক এপিডার্মিস, তারপর থেকে। ওকে, তো এখন এই গ্রাউন্ড টিস্যুটাকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করলাম? দেখো, মাত্রই ভাগ করলাম। গ্রাউন্ড টিস্যুকে আমরা ভাগ করলাম দুইটা ভাগে। তাহলে কি কি? একটা হচ্ছে বহিঃস্টিলীয়, আরেকটা হচ্ছে অন্তঃস্টিলীয়। তাহলে একটা হচ্ছে বহিঃস্টিলীয়, আরেকটা হচ্ছে অন্তঃস্টিলীয়। ঠিক আছে, তাহলে বহিঃস্টিলীয় এবং অন্তঃস্টিলীয়। তাহলে দেখো ভাইয়া, বহিঃস্টিলীয় পার্টগুলা কি কি? ওই যে একটু আগে আমরা দেখতেছিলাম, এই যে ত্বকের নিচে থাকে অধোত্বক, ওটা এখানে নাই বাট থাকে অধোত্বক। তারপরে কি? কর্টেক্স। আর এই যে গোলাকার যে স্তর নীল রং করছি, অন্তত্বক। তাহলে আমরা দেখলাম স্টিলির বাইরের যে অংশটা মানে অর্থাৎ বহিঃস্টিলীয়, তাহলে বহিঃস্টিলীয়র মধ্যে আমার অধোত্বক, তারপরে হচ্ছে কর্টেক্স এবং অন্তত্বক। ঠিক আছে, এই কথাটা, তাই না? এতটুকু বলছে। ওকে, আর অন্তঃস্টিলীয় এর মধ্যে কি কি আছে? এই যে পরিচক্র বললাম তখন, পরিচক্র, তারপরে কি হবে? মজ্জা এবং মজ্জার রশ্মি। এরপরে কি? মজ্জা রশ্মি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পার্ট। তাহলে অন্তঃস্টিলীয়, ওদিকে বহিঃস্টিলীয়। হ্যাঁ, ওকে। তাহলে অন্তঃস্টিলীয় মানে স্টিলির ভিতরের যে অঞ্চলটা, মানে ভিতরে কি কি আছে? পরিচক্র, তারপরে আছে মজ্জা, আর এইদিকে হচ্ছে মজ্জার রশ্মি। আর বহিঃস্টিলীয় হচ্ছে বাইরের গুলা, অধোত্বক, কর্টেক্স, অন্তত্বক। এগুলো হচ্ছে বহিঃস্টিলীয় মানে বাইরের অংশ। অর্থাৎ এই যে স্টিলি তো এতটুকু, ভিতরের এতটুকু হচ্ছে স্টিলি, তাহলে বাইরের অংশ কি? এই যে অন্তত্বক, কর্টেক্স, আর এইদিকে থাকে অধোত্বক, একটা লেয়ার থাকে অধোত্বক, যেটা মূলে থাকে না। এই যে কথাটা মনে রাখবা, মূলে অধোত্বক থাকে না, কাণ্ডে থাকে। তো এখন আমরা এদের নিয়ে একটু আলোচনা করি। যেমন অধোত্বককে কি বলা হয় বলতো? অধোত্বকে আমাকে বলা হচ্ছে, এই যে দেখো, অধোত্বকে আমরা কি বলি? যে এখানে তোমার কোলেন কাইমা অথবা স্ক্লেরেন কাইমা কোষ দিয়ে এটা গঠিত। তাহলে অধোত্বক লেয়ারটাতে কি থাকে? একদম ত্বকের নিচেই অধোত্বক।
তাহলে এটা কি দিয়ে গঠিত? স্কোলেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। হ্যাঁ, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। ওকে, ফাইন। এরপরে কি? এই অধতক মূলে থাকে না। এটা কি? মূলে কোনো থাকে না, ঠিক আছে, নর্মাল। এটার কাজ কি? যান্ত্রিক দৃঢ়তা দেয়, মানে ওকে মজবুত রাখে, শক্ত মজবুত রাখে, যান্ত্রিক দৃঢ়তা দেয়। ওকে, এটা হচ্ছে অধতকের কাজ। তাহলে ওর কাজ কি? যান্ত্রিক দৃঢ়তায় দেয়। কালকে 9টায় ক্লাস, কালকে 9টায় ক্লাস, হ্যাঁ 9টায় ক্লাস দিয়েছি। ওকে, কালকে 9টায় ক্লাস। ওকে, এখন আসো তারপরে কি? কর্টেক্স। কর্টেক্স কি থাকে? কর্টেক্স কোন ধরনের কোষ দিয়ে গঠিত? কর্টেক্স। তাহলে কর্টেক্স গঠিত হচ্ছে ভাইয়া, আমরা কি বলি? কর্টেক্স কি দিয়ে গঠিত? কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা কোষ, একটু পাতলা নরম, হ্যাঁ, প্যারেনকাইমা একটু ফাঁকা ফাঁকা থাকে, এই কোষগুলো দিয়ে গঠিত। প্যারেনকাইমা কোষ থাকে। আচ্ছা, এটা হচ্ছে কর্টেক্সের, যে কি থাকবে? প্যারেনকাইমা কোষ থাকবে। ওকে, ওর কাজ কি? খাদ্য সঞ্চয় করতে পারে। তাহলে কর্টেক্স, ওর জায়গা অনেক বড়, তো ও খাদ্য সঞ্চয় করতে পারবে। আচ্ছা, এবার আসো অন্তত্বক। অন্তত্বক, ওই যে গোল করে একটা স্তর থাকে না, এটাকে আমরা কি বলি? অন্তত্বক, তাই না? অন্তত্বক। তো এই অন্তত্বকটা কাদের থাকে? এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলে ও দ্বিবীজপত্রী কাণ্ডে। কোথায় পাওয়া যায়? মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে এটা পাওয়া যায়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই অধতক মানে অন্তত্বক থাকে না। তাহলে সবার মূলে পাওয়া যাবে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। এটা হচ্ছে অন্তত্বক। ওকে, ফাইন। এখন এই অন্তত্বকের মধ্যে দেখো তো কি বলতেছি, হ্যাঁ, এই অন্তত্বকের মধ্যে কি বলা হচ্ছে? যে অন্তত্বকে সুবেরিন ও লিগনিনের একটা স্তর দেখা যায়। সুবেরিন ও লিগনিন মিলে একটা, এই পদার্থগুলো জমে লিগনিন মিলে ওরা একটা গঠন তৈরি করে, যেটাকে বলা হয় এরকম, ধরো অন্তত্বক, এটা হচ্ছে অন্তত্বক, এরকম গোল করে এই অন্তত্বকের উপরে একটা এরকম লেয়ারের মতো দেখা যায়, হ্যাঁ, এরকম লেয়ার। তাহলে এই জিনিসটাকে কি বলে? এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। বিজ্ঞানী ক্যাসপেরি তিনি আবিষ্কার করেন, তাই নাম হয়ে গেছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে দেখো, সুবেরিন ও লিগনিন মিলে আমার কি তৈরি করবে? সুবেরিন ও লিগনিন মিলে আমার ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এই যে লেয়ারটা, এটা তৈরি করে, এটা তৈরি করে, ঠিক আছে? তাহলে সুবেরিন লিগনিন মিলে আমার কি তৈরি করে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ওকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আচ্ছা, তাহলে সুবেরিন লিগনিন মিলে আমার ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি করলো, হইল এতটুকু, রাইট? এরপরে মাঝে মাঝে এখানে শ্বেতসার জমা হয়। এই অন্তত্বকে শ্বেতসার জমে একটা আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় স্টার্চ শীট। স্টার্চ শীট, স্টার্চ শীট তৈরি করে। তাহলে এই যে ওদের গায়ে দেখা যায় যে স্টার্চ জমে জমে একটা লেয়ার তৈরি করে, স্টার্চ শীট বলে এদেরকে। কি বলে? স্টার্চ শীট। আচ্ছা, এই অন্তত্বকের কাজটা কি? এখন অন্তত্বকের কাজ খাদ্য সঞ্চয় করে, অনেক কিছু করে, দৃঢ়তা দেয় এবং মূলজ চাপ, মূলের চাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মূলে থাকে তো, সো মূলজ চাপটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সে মূলে থাকে অনেক,
সো মূলজ চাপটাকে নিয়ন্ত্রণ করে। সো অন্তত্বকের এটা একটা ইম্পর্টেন্ট কাজ যে মূলজ চাপ নিয়ন্ত্রণ করে। অনেক সময় এই ধরনের জিনিসগুলো দেয় যে মূলজ চাপ কে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বুঝা গেল? দেখো, তাহলে আমাদের কিন্তু এগুলো থেকেই এমসিকিউ আসে, এগুলো থেকে আমাদের প্রচুর এমসিকিউ কিন্তু আসে। আচ্ছা, এবার আসো, এগুলা গেল। এখন অন্তঃস্টিলিওর পার্টগুলা কি কি? অন্তঃস্টিলিওর মধ্যে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি হচ্ছে পরিচক্র, তাই না? পরিচক্র। আচ্ছা, পরিচক্র কি কি নিয়ে গঠিত হয়? পরিচক্রে আমার থাকে এরকম এক সারি, মানে একটা কোষের এরকম গঠন থাকে। পরিচক্রতে কি থাকে? পরিচক্রতে এরকম কোষ থাকে, প্যারেনকাইমা কোষ। এটা কি? প্যারেনকাইমা কোষ থাকে। প্যারেনকাইমা কোষ থাকে, ঠিক আছে? তাহলে পরিচক্রতে আমার কি থাকবে? প্যারেনকাইমা কোষ থাকে। আচ্ছা, ফাইন। তারপরে আসো, তারপরে আসো, পরিচক্রের মধ্যে প্যারেনকাইমা কোষ থাকে। ওকে, পরিচক্র, প্যারেনকাইমা কোষ। বাট অনেক সময় স্ক্লেরেনকাইমা কোষও থাকে। তো এখানে একটা তথ্য আছে, যেমন বলা হয় যে ফ্লোয়েমের মাথায়, ফ্লোয়েম যে বান্ডলটা থাকে না, ওই যে জাইলেম ফ্লোয়েম, এই ফ্লোয়েমের মাথায় স্ক্লেরেনকাইমা থাকলে, স্ক্লেরেনকাইমা থাকলে তাকে গুচ্ছ টুপি বলে। কি বলে? গুচ্ছ টুপি বলে। ঠিক আছে, ফ্লোয়েমের মাথায় স্ক্লেরেনকাইমা থাকলে তাকে গুচ্ছ টুপি বলে। তাহলে এটা হচ্ছে সেটা, যে দেখো, এটা ধরো ফ্লোয়েম, এখানে ফ্লোয়েমের টিস্যু বান্ডেলগুলো আছে, ঠিক আছে? ফ্লোয়েমের বান্ডেলগুলো আছে, হ্যাঁ। এর মাথায় যদি আমার স্ক্লেরেনকাইমা থাকে, এরকম ধরো স্ক্লেরেনকাইমা কোষগুলা এখানে আছে, হ্যাঁ, এরকম ফ্লোয়েমের মাথায় যদি এরকম স্ক্লেরেনকাইমা কোষটা থাকে, তাহলে এই গঠনটাকে আমরা কি বলি? গুচ্ছ টুপি বলি। এটাকে আমরা কি বলি? গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট। এই কাজটা। তাহলে ফ্লোয়েমের মাথায় আমার স্ক্লেরেনকাইমা থাকলে এটাকে আমরা গুচ্ছ টুপি বা হার্ড বাস্ট বলে থাকি, হার্ড বাস্ট। আচ্ছা, ওর কাজ কি? দৃঢ়তা দেয়। এদের কাজ, সবারই কাজ দৃঢ়তা দিবে। তুমি মজ্জা বলো, মজ্জা তো ওই যে কেন্দ্রের এরকম অনেকগুলো অঞ্চল থাকে মজ্জা, হ্যাঁ। মজ্জার কাজ কি? খাদ্য সঞ্চয় করা, খাদ্য জমা করবে, সিম্পল কথা। তুমি মজ্জার রশ্মির কথা বলো, মজ্জার রশ্মি, ওর কাজ কি? পরিবহন করা। এই যে পরিচক্র থেকে এখানে যে পরিবহনগুলা করে, হ্যাঁ, তার মানে ওর কাজ হচ্ছে খাদ্য পরিবহন, খাদ্য পানি এগুলাকে পরিবহন করে কে? এই ভিতরে মজ্জার রশ্মি। মজ্জার রশ্মিটা মনে আছে? এই যে পরিচক্র আর ইয়েকে কানেক্ট করে, এই যে এগুলো হচ্ছে মজ্জার রশ্মি, এই যে এগুলো। তাহলে ওরা কি করতেছে? মজ্জাকে পরিচক্রের সাথে কানেক্ট করতেছে। তাহলে এগুলো হচ্ছে মজ্জা রশ্মি বলে। কি বলে? মজ্জা রশ্মি। ওকে, তাহলে মজ্জা রশ্মি কি কাজ করে? পরিবহন করে, খাদ্য পানি এগুলাকে পরিবহন করবে। এই হচ্ছে তোমার অন্তঃস্টিলীয় যে অঞ্চলগুলা, যে আমার পরিচক্র, মজ্জা এবং মজ্জার রশ্মি নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, মজ্জার রশ্মি নিয়ে। ক্লিয়ার? প্রাইভেট ব্যাচের ক্লাস রুটিন তো ভাই প্রাইভেট ব্যাচে, এখানে না।
ঠিক আছে? সবাই এনি মোর প্রবলেম? তাহলে আমাদের এইটুকু দিয়ে আমাদের এটা শেষ হলো আজকে। ক্লিয়ার ভাইয়া? ছুটি চাচ্ছ কেন ভাইয়া? না ভাইয়া, অল্প কিছু, আর অল্প কিছু ইজি। এখনের পার্ট একদম ইজি। আচ্ছা, এবার আসো পাতায় গ্রাউন্ড টিস্যুটাকে আমরা কি বলি? পাতার যে গ্রাউন্ড টিস্যু থাকে, পাতার গ্রাউন্ড টিস্যু, এটাকে আমরা বলি মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুটাকে আমরা কি বলি? মেসোফিল বলি। হ্যাঁ, মেসোফিল। তো এই মেসোফিলে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। এগুলো বুঝে গেলে এরপরে তোমাদের এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে একদম সহজ। তাহলে দেখো, প্যালিসেড প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে প্যালিসেড প্যারেনকাইমা এবং আরেকটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক আছে, প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা। আচ্ছা, তো এই যে প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা, এই প্যালিসেড প্যারেনকাইমাটা কি? প্যালিসেড প্যারেনকাইমা জিনিসটা কি, আর এইদিকে স্পঞ্জি প্যারেনকাইমাটা কেমন? প্যালিসেড প্যারেনকাইমাটা এরকম থাকে, দেখো পাতায় একটু ডিফারেন্ট, তো এরকম লম্বা 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 থাকে, লম্বাটে। আর স্পঞ্জিটা একটু গোল গোল থাকে, স্পঞ্জিটা একটু গোল গোল থাকে, ফাঁকা ফাঁকা। এগুলো হচ্ছে স্পঞ্জি, আর প্যালিসেডটা লম্বাটে থাকে। আচ্ছা, তো পাতায় যেটা হয়, পাতার যেটা আমাদের এরকম উপরের দিকে প্যালিসেড এভাবে গঠনটা থাকে, প্যালিসেড, আর নিচের দিকে এভাবে প্যালিসেড, আর নিচের দিকে স্পঞ্জি, এই যে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, এভাবে থাকে। তাহলে উপরেরটাকে আমরা কি বলছি? প্যালিসেড। তাহলে পাতার গঠনে, পাতার যে গ্রাউন্ড টিস্যু, পাতারটা তো চিকন পাতলা, তো ওইখানে কি থাকে? প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের দিকে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। এই দুই রকমের জিনিস থাকে, এবং এই জিনিসটা থাকে পাতাটা যখন বিষম পৃষ্ঠ হয়, মানে দুই অংশ সমান না, বাট যদি সমাঙ্গ মানে সমান পাতা হয় তাহলে যে কোনো একটা থাকবে। এই গঠনটা বিষম পৃষ্ঠ পাতায়। কোন পাতায় এই গঠনটা? বিষম পৃষ্ঠ পাতা, বিষম পৃষ্ঠ পাতা এটা। বাট সমাঙ্গ হলে, যদি সমাঙ্গ পাতা হতো তাহলে উল্টা, তাহলে কি হতো? একটা নিচে একটা উপরে, মানে যে কোনো একটা থাকতো, সরি যে কোনো একটা থাকতো যদি সমান। সমাঙ্গ পাতা মানে হচ্ছে দুই পাশ সমান, একদম সমান, তখন যে কোনো একটা লেয়ার থাকে, হয় স্পঞ্জি নাইলে এটা, দুইটা থাকে না। দুইটা থাকে কখন? যদি পাতাটা অসমান হয়, মানে ধরো এক পাশ উঁচু এক পাশ নিচু, তখন এই দুই লেয়ারের থাকে। হ্যাঁ, এই জিনিসটা বুঝা গেল সবাই? তাহলে আমার পাতার ক্ষেত্রে আমি দেখলাম বিষম পৃষ্ঠ পাতায় এমন, আর সমাঙ্গ মানে যদি সমান হয় তাহলে আমার সমাঙ্গ পাতার বেলায় যে কোনো একটি, হয় প্যালিসেড, হয় প্যালি, নাইলে অথবা স্পঞ্জি, দুইটা একসাথে থাকবে না। ওকে, আচ্ছা গেল। এবার আসি আমরা ভাস্কুলার টিস্যু নিয়ে। ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার মানে কি? ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন। তার মানে যেই টিস্যুগুলো উদ্ভিদে পরিবহনের কাজ করে তাদেরকে আমরা বলি ভাস্কুলার টিস্যু, যেই টিস্যুগুলা পরিবহনের কাজ করে।
তার মানে এই ভাস্কুলার টিস্যু দুই রকমের, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে জাইলেম আর একটা কি ফ্লোয়েম। এই তাহলে আমার ভাস্কুলার টিস্যু দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি মোটামুটি, তবে এইখানে একটু আরেকটা ব্যাপারে আলোচনা আছে। সেটা কি? সেটা হচ্ছে দেখো, এই যে জাইলেমে আমরা বলি ভেসেল থাকে, তাই না? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, 4 রকমের। এটা প্রথম পর্বে আমি তোমাদেরকে পড়িয়েছি। তো এই যে ভেসেল কোষটা, হ্যাঁ ভেসেল, এই ভেসেলটা কি? আসো এবার, ভেসেলটা কই, কোথায় থাকে, কিভাবে থাকে, এটা ইম্পর্টেন্ট জানা। তো ভেসেলের দেখো কিছু থাকে, ভেসেলে সরু গর্ত, ছোট গর্ত, ভেসেলে গর্ত থাকে, তবে যদি সরু গর্ত থাকে এই জাইলেমটাকে আমরা বলি প্রোটোজাইলেম। কি বলবো? প্রোটোজাইলেম। আর যদি গর্তটা বড় গর্ত থাকে, বড় গর্ত, জাইলেমে যদি বড় গর্ত থাকে তাহলে এটাকে আমরা বলি মেটাজাইলেম। ঠিক আছে, মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম আর হচ্ছে মেটাজাইলেম। ওকে, তাহলে এই জায়গা থেকে আমার ছোট ছোট, তাহলে এটাকে আমরা বলি প্রোটোজাইলেম। আর যদি এরকম ভেসেলে বড় গর্ত থাকে তাহলে এটাকে আমরা বলি মেটাজাইলেম। মেটা, মেগা, মেগা, মেটা, বড়, বড় গর্ত থাকলে মেটাজাইলেম বলি। ওকে, মেটাজাইলেম বলি। হ্যাঁ, তাহলে এবার আসো এইটার পরে, এখন এইটা দেখলাম প্রোটোজাইলেম, মেটাজাইলেম। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে দেখো প্রোটোজাইলেম, কোন ক্ষেত্রে এই প্রোটোজাইলেমটা ওই যে ভাস্কুলার বান্ডেলের কেন্দ্রের দিকে থাকে, ধরো এরকম গোল থাকে। তো অনেক সময় দেখা গেল এই প্রোটোজাইলেমটাও কেন্দ্রে থাকে, মেটাজাইলেম যেটা বড় বড় এটা বাইরের দিকে থাকে। আবার উল্টাও হতে পারে, মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম বাইরে। এই জায়গাটায় কিভাবে তুমি ইজি করবা, যেমন দেখো মনে রাখবা মূলে কোনটা কি কেমন থাকে, মানে কোনটা ভিতরে কোনটা বাইরে। প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের মধ্যে প্রোটো মানে কি ছোট, আর মেটা বড়। আচ্ছা, তাহলে মূলে কিভাবে থাকে? মূলে এভাবে আমরা মনে রাখি, ম ম ম একা। আমি এভাবে মনে রাখবো ম ম ম একা। কেন ম ম ম কি? সেটার মানে হচ্ছে মতে মনে রাখবো মূলের, মতে মধ্যে, আর মতে মেটা। তার মানে কি? ম ম ম মূলের মধ্যে মেটা। তার মানে মূলের ক্ষেত্রে মেটাটা, এই বড়টা, মেটাটা মাঝখানে, প্রোটোটা পরিধির দিকে। তাহলে কি বলছি? ম ম ম। তাহলে মূলে, একমতে মূলে, তাহলে মূলের ক্ষেত্রে আমার মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকবে আর প্রোটোজাইলেমটা তাহলে বাইরের দিকে থাকবে। এটা মূলের ক্ষেত্রে। এভাবে মনে রাখবো ম ম ম। তার মানে মূলের মধ্যে কোনটা? ম ম ম, তাহলে মেটা, তাই না? ওকে, আর একা মানে কি? এটার মানে হচ্ছে এই গঠনটার নাম, মানে এই যে মেটাজাইলেম যদি কেন্দ্রে থাকে আর প্রোটোজাইলেম বাইরে, সরি, সো তখন এই গঠনটাকে আমরা বলি এক্সার্ক। সরি, এই গঠনটাকে আমরা কি বলি? এক্সার্ক বলি। তাহলে এই যে মেটাজাইলেম কেন্দ্রে আর প্রোটোজাইলেম বাইরের দিকে এটা থাকলে আমরা ওদেরকে এক্সার্ক বলি। এবার আসো কাণ্ড। কাণ্ড কি? কাণ্ডে আবার কেমন থাকবে? হ্যাঁ, কাণ্ডে কি থাকে? কাণ্ডে থাকবে হচ্ছে এই যে দেখো, এবার কাণ্ডে আমার কেমন থাকে? কাণ্ডে থাকে উল্টাটা। তাহলে আমার এইখানে আমরা মনে রাখবো যে প্রোটোজাইলেম কেন্দ্রে, প্রোটো সে কেন্দ্রে, তাহলে উল্টাটা, মূলের উল্টাটা কাণ্ডে, প্রোটো কেন্দ্রে আর মেটা বাইরে, মেটাজাইলেম পরিধির দিকে। এই ঘটনাটাকে আমরা বলি
এটাকে আমরা বলি কি কাণ্ড। তাহলে মূলের এটা, আর কাণ্ডে, তাহলে কাণ্ডে হচ্ছে প্রোটোজাইলামটা কেন্দ্রে, মেটাজাইলামটা পরিধির দিকে। এই যে গঠনটাকে আমরা বলি হচ্ছে এন্ডার্ক। এন্ডার্ক, এন্ডার্ক, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে এই এন্ডার্ক আর এক্সার্ক, তাহলে যদি একটা কেন্দ্রে একটা বাইরে, তাহলে মূলের ক্ষেত্রে আমরা দেখলাম মেটাজাইলামটা মধ্যে থাকে, তাহলে ওটাকে আমরা বলি এক্সার্ক। আর কাণ্ডের বেলায় প্রোটোজাইলামটা কেন্দ্রে থাকে, সো এটাকে আমরা বলি এন্ডার্ক। এন্ডার্ক। আর যদি দুইটাই দুই জায়গায় থাকে, মানে পাতাতে যেটা হয় উভয়ই কেন্দ্রে, উভয় মানে দুইজনই কেন্দ্রে দুইজনই পরিধিতে, মানে সমানভাবে বিস্তৃত, উভয়ই কেন্দ্রে, এরকম যদি মানে ঘটনাটা হয়, তাহলে এটাকে আমরা বলি মেসার্ক। কি বলি এটাকে? মেসার্ক। ওকে, দেখো তাহলে মেসার্ক কি, মানে ও কেন্দ্রে আছে আবার প্রোটোজাইলামও কেন্দ্রে আছে, মানে দুইজনই কেন্দ্রে আবার দুইজনই পরিধিতে, এইরকম ঘটনা দেখলে এটাকে আমরা বলি মেসার্ক। আর যদি এইরকম ঘটনা হয় প্রোটোজাইলাম কেন্দ্রে মেটাজাইলামটা বাইরের দিকে, তাহলে এটাকে বলি এন্ডার্ক। আর যদি শুধু এমন হয় মেটাজাইলাম কেন্দ্রে প্রোটোজাইলাম বাইরে, এটাকে বলি ওই যে একা এক্সার্ক। এগুলো প্রচুর এমসিকিউতে আসে এবং পোলাপান এগুলো ভুল কর। হ্যাঁ, আচ্ছা, তাহলে পাতাতে আমার মেসার্ক, এই তথ্যগুলা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমার আশা করি তোমরা কেউ ভুল করবা না। এটা ভুল করবা না। মেসার্ক কাদের থাকে? পাতায় থাকে। এন্ডার্ক কাণ্ডে। এক্সার্ক ওই যে মূলের মধ্যে মেটাজাইলাম একা, একা, তাহলে এক্সার্ক একা দিয়ে মনে রাখবো এক্সার্ক, ঠিক আছে? এক্সার্ক। আচ্ছা, এখন আসলে ভাস্কুলার বান্ডল, বান্ডল যখন বলি তার মানে জাইলেম আর ফ্লোয়েম ওরা কি একসাথে থাকে, বান্ডল করে থাকে। তো ওরা কয় রকমের হতে পারে? এই ভাস্কুলার বান্ডলটা তিন ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো, এক সংযুক্ত। কি? সংযুক্ত। আচ্ছা, দুই অরিয়। কি বলছি? অরিয়। তিন কেন্দ্রিক। কেন্দ্রিক, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে আমরা বলতেছি সংযুক্ত, অরিয়, কেন্দ্রিক। তাহলে সংযুক্ত মানে কি? এই যে জাইলেম ফ্লোয়েম, ধরো এটা জাইলেম এটা ফ্লোয়েম, এভাবে সংযুক্ত আছে, মানে জাইলেম ফ্লোয়েম বান্ডল এভাবে কানেক্টেড, এটা হচ্ছে সংযুক্ত। তো আমরা প্রথমে সংযুক্তের মধ্যে যাই। সংযুক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এক সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, আর দুই সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয় মানে কি? সমপার্শ্বীয় মানে এই ধরো একটা জাইলেম আছে, এখানে একটা জাইলেম, এখানে একটা ফ্লোয়েম, সমপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে কি? এই যে দুই পাশে একটা, মাঝখানে একটা, তাহলে ফ্লোয়েম মানে সরি মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম, দুই পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম। এই ঘটনা সমদ্বিপার্শ্বীয়, মানে দুই পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, এমন অবস্থা। এটাকে আমরা বলি সমদ্বিপার্শ্বীয়, আর এটা হচ্ছে সমপার্শ্বীয়। তাহলে একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে? সমদ্বিপার্শ্বীয়। ওকে, তো এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা পরে যাই। সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয়র উদাহরণগুলো যদি আমরা একটু দেখি, খেয়াল করো। সমপার্শ্বীয়র বা ওর প্রকারভেদ। সম মানে কি? সেম, মানে সমান, ইকুয়াল। তার মানে দুই পাশ ইকুয়াল, জাইলেম ফ্লোয়েম ইকুয়াল। এখন এই সমপার্শ্বীয় তাহলে কয় রকমের? এটাকে আমরা আবার ভাগ করি দুই রকম, একটা হচ্ছে বদ্ধ, আরেকটা হচ্ছে মুক্ত, তাই তো? দেখো, বদ্ধ আর মুক্ত।
বদ্ধটা কি? যেখানে ক্যাম্বিয়াম, বদ্ধ কি চিন্তা করো, মানে হচ্ছে যে ওর আর বড় হবে না, ও শেষ, এতটুকু মানে এতটুকুই বদ্ধ, এতটুকুতেই, এ আর বাড়তে পারবে না। তাহলে কেন বাড়তে পারে না? কারণ ওর এখানে, ওর মাঝখানে কোনো ভাজক টিস্যু নাই, ক্যাম্বিয়াম নেই, ক্যাম্বিয়াম নেই। অর্থাৎ তুমি যদি দেখো বদ্ধ, এইখানে ধরো এটা জাইলেম আর এইখানেই ফ্লোয়েম, তার মানে এইভাবে আছে। সো এদের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, সো ওরা আর বড় হইতে পারে না। ক্যাম্বিয়াম কি? একটা ভাজক টিস্যু যে কিনা বিভাজন হতে পারে। এখন ওর এরকম কিছু নাই, সো ও বদ্ধ। আর মুক্তকে, যার ক্যাম্বিয়াম থাকে, যার, হ্যাঁ, যার ক্যাম্বিয়াম আছে তাকে কি বলবো? বদ্ধ। যার ক্যাম্বিয়াম থাকে তাকে আমরা কি বলি? মুক্ত। তার মানে তার ক্যাম্বিয়াম আছে, সে লম্বা হইতে পারবে, বড় হইতে পারবে, বড় হতে পারবে। তাহলে যার ক্যাম্বিয়াম নেই, যার ক্যাম্বিয়াম থাকে। তাহলে আমরা এইখানে ছবিটাতে দেখো, এই যে এটা ধরো জাইলেম আর এটা ধরো ফ্লোয়েম, তাহলে ওদের মাঝে কি আছে? একটা ক্যাম্বিয়াম আছে। এই যে দেখো, ওদের মাঝে একটা ক্যাম্বিয়াম আছে, এটাকে বলা হয় ক্যাম্বিয়াম। কি বলা হয়? ক্যাম্বিয়াম। হ্যাঁ, তাহলে বদ্ধ মুক্ত, বদ্ধ মুক্ত। তাহলে বদ্ধ, ক্যাম্বিয়াম নাই, মুক্ত যার ক্যাম্বিয়াম থাকে তাকে কি বলে? মুক্ত বলে। কি বলে? মুক্ত বলে। ঠিক আছে? তাহলে ক্যাম্বিয়াম নেই, ক্যাম্বিয়াম আছে। ক্যাম্বিয়াম থাকলে বলতেছি মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে বলতেছি বদ্ধ। এবার এটার উদাহরণ আমরা কিভাবে মনে রাখবো? আমি মনে রাখি এভাবে, একা বদ্ধ লাগে। তার মানে কি? একা বদ্ধ, খারাপ থাকে, স্বাভাবিক না? আমাদের একা থাকলে আমাদের খুব বদ্ধ লাগে, মনে হয় যে কেউ নাই, নিজে খুবই লোনলি ফিল হয়। সো একা মানে কি? একবীজপত্রী। তার মানে আমার একবীজপত্রী যে উদ্ভিদগুলো থাকে ওদের এখানে কি পাবা? বদ্ধ। ওদের যে কাণ্ড সেটা কেমন? বদ্ধ সমপার্শ্বীয়। আর মুক্ত, যেখানে ক্যাম্বিয়াম আছে, সে বিভাজন হবে, বড় হইতে পারবে। তাহলে ওর উদাহরণটা কি? এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো দিন মুক্ত। দিন মুক্ত। তাহলে মুক্তের উদাহরণ কি? দ্বি আর ন। তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তুমি মুক্ত পাবা। আর নতে মনে রাখবো নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী। তাহলে নগ্নবীজী আর দ্বিবীজপত্রী এই দুইজনের কাছে আমরা মুক্ত সমপার্শ্বটা পাবো। তাহলে এই উদাহরণগুলা ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সৃজনশীলও আসে এই ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা এই দেখলাম যে সংযুক্ত, এটা দুই ভাগে ভাগ করছিলাম, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়তে আমরা বলছিলাম যে এইখানে মাঝখানে একটা জাইলেম, দুই পাশে ফ্লোয়েম। এবং সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে যে তোমার মানে কুলা, মানে হচ্ছে কুমড়া আর হচ্ছে লাউ, কুমড়া আর হচ্ছে লাউ, এই দুইটা পড়েছি, তাই না? তাহলে সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ আমরা কি পড়েছি? কুমড়া আর হচ্ছে লাউ। ওকে, আচ্ছা, এবার আসো, তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। এখন আমরা ওরিও, তাহলে ওরিও যেটা আরেকটা পড়ছিলাম, ওরিও। তাহলে ওরিওটা কেমন থাকে? ওরিও যে গঠনটা, এটা কি? এটার হচ্ছে এরকম বান্ডেল করে থাকে। ধরো এই যে, ধরো এইভাবে একটা জাইলেম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম, এভাবে করে করে তোমার জিনিসগুলা থাকে, এরকম থাকে, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম করে করে এই বান্ডেলগুলো যদি এভাবে থাকে, এটাকে আমরা বলি কি? ওরিও। ওরিওটা আমরা দেখতে পাই কোথায়? পুষ্পক উদ্ভিদের মূলে। যত উদ্ভিদ আছে তোমার, যে হ্যাঁ,
এদের মূলে তুমি কি পাবা? উদ্ভিদের মূলগুলোতে তুমি পাবা হচ্ছে এই যে ওরিও। তাহলে তোমাকে একটা কথা যদি বলা হয় তাহলে কি বলবো? পুষ্পক উদ্ভিদের মূলীয়, মানে মূলে আমার কি থাকে? ওরিও। পুষ্পক উদ্ভিদের মূলে আমার কি থাকে? ওরিও, ওরিও বিন্যাস থাকে। ঠিক আছে, ওরিও বিন্যাস থাকে। তাহলে তোমাকে যদি এখন বলে যে কোনো উদ্ভিদের মূলে কোন ধরনের গঠন থাকে? ওরিও, এরকম গোল হয়ে জাইলেম ফ্লোয়েম বান্ডেল করে থাকে পাশাপাশি। আচ্ছা, তারপরে আসো কেন্দ্রিক। এবার আমরা বলতেছি কি? কেন্দ্রিক নিয়ে। কেন্দ্রিক, ঠিক আছে, কেন্দ্রিক। আচ্ছা, তাহলে কেন্দ্রিক জিনিসটা কি? এটা কয় ভাগে? মানে ধরো কেন্দ্রিক মানে একজন কেন্দ্রে তার চারপাশে সবাই, এটাই। তাহলে কেন্দ্রিকে আমরা বলতেছি একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক, আরেকটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। তাহলে দেখো হেড্রোসেন্ট্রিক আর হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। হেড্রো, হেড্রো মানে কি? জাইলেম যদি কেন্দ্রে থাকে, জাইলেম, জাইলেম কেন্দ্রে থাকলে এটাকে আমরা বলতেছি হেড্রোসেন্ট্রিক। আর যদি ফ্লোয়েম কেন্দ্র থাকে, ফ্লোয়েম, ফ্লোয়েম কেন্দ্রে থাকলে এটাকে আমরা বলতেছি লেপ্টোসেন্ট্রিক। তাহলে হেড্রো এবং লেপ্টো। তাহলে হেড্রো কি? জাইলেম কেন্দ্রে। তার মানে জিনিস হচ্ছে ধরো এই যে জাইলেম, তার চারপাশ থেকে এরকম ফ্লোয়েম, ওকে ঘিরে রাখছে কে? ফ্লোয়েম। তার মানে একজন কেন্দ্রে, তাই তো? তাহলে এটা হচ্ছে হেড্রো। তাহলে এইটার উদাহরণ কি? হেড্রোসেন্ট্রিক কাদের দেখা যায়? টেরিস, তারপরে সেলাজিনেলা, সেলাজিনেলা, এরপর হচ্ছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, ঠিক আছে। আর লেপ্টোসেন্ট্রিক এটা কার দেখা যায়? ড্রাসিনা, এগুলোর উদাহরণ আসে ড্রাসিনা ইউক্কা। লেপ্টোসেন্ট্রিক কি? ফ্লোয়েম কেন্দ্রে, তার মানে একজন কেন্দ্রে। তার মানে ধরো এটা ফ্লোয়েম, ফ্লোয়েমটা কেন্দ্রে আছে, তার চারপাশে কে? এগুলো জাইলেম, চারপাশে জাইলেম। বুঝতে পারছো? এভাবেও থাকতে পারে। তাহলে এগুলো কাদের থাকে? উদাহরণটা আমরা দেখে নিলাম। এই ড্রাসিনা ইউক্কাতে থাকে লেপ্টোসেন্ট্রিক, আর হচ্ছে হেড্রোসেন্ট্রিকটা থাকে আমার সেলাজিনেলা এগুলাতে। তাহলে আমাদের হয়ে গেল। এখন এইখানে যে জিনিসগুলা আমাদের সৃজনশীলেও আসে, অ্যাডমিশনেও আসে, এগুলো আমাদের দেখতে হবে। তাহলে তোমাদের কিন্তু গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এইটা আমাদের সিকিউতে প্রচুর আসে। এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা আঁকা শিখতে হবে। খালি খেয়াল রাখবা মূল বলছে কিনা। মূল বললে অধতকটা দিবা না, অধতক দিবা না, এই নিচে একটা লেয়ার। আর যদি বলে কাণ্ড, তাহলে এখানে জাস্ট একটা এরকম গোল গোল লেয়ার দিয়ে দেখা দিবা অধতক, অধতকের পরে কর্টেক্স। জাস্ট এই ব্যাপারটাই তোমাদের খেয়াল রাখতে হবে যে কাণ্ডে অধতক থাকে, মূলে অধতক থাকে না। এগুলাই দেয় তোমাদেরকে। যেমন দেখো এই একবীজপত্রী, এখানে দেখো এই যে একবীজপত্রী উদ্ভিদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, যে মূলের, মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য কার? মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল, মূলের, হ্যাঁ মূলে। তো কি বলছে? মূলে কি? ত্বকে, ওর মূলের ত্বকে কিউটিকল থাকে না, অনুপস্থিত। আমরা বলছি অধতক থাকে না, তাই না? অধতক থাকে না মূলে, আমরা পড়ছি। এই যে কেবল অন্ততক আছে, ওকে মানলাম। ওর পরিচক্র, এই যে আমরা পড়েছিলাম পরিচক্র, অন্ততকের নিচে যে লেয়ার, সেটা একসারি কোষ দিয়ে গঠিত, ওকে। ওদের ভাস্কুলার বান্ডেল কেমন? একটু ওরিও থাকে, তাই না? ওই যে আমরা তখন আঁকছিলাম জাইলেম, ফ্লোয়েম, এভাবে করে থাকে, এভাবে বান্ডেলগুলো থাকে। আচ্ছা, মনে আছে মূলে আমরা কি বলেছিলাম? মেটাজাইলেমটা কেন্দ্রে থাকবে, মেটাজাইলেম কেন্দ্রে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে। ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম। তাহলে এই গঠনটাকে আমরা কি বলি? এক্সার্ক। এটাকে আমরা বলি এক্সার্ক, তাই না? তাহলে মেটাজাইলেমটা কেন্দ্রে থাকে। আচ্ছা, তারপরে আমরা যে বলি যে জাইলেম ফ্লোয়েমের যে ওর বান্ডেল থাকে, কয়টা থাকে? যেমন একবীজপত্রীতে এটার সংখ্যা 6-এর অধিক,
6-এর বেশি থাকে একবীজপত্রীর ক্ষেত্রে। এই যে জাইলেম ফ্লোয়েমের যে বান্ডেলটা কয়টা থাকে, 6টার বেশি। বাট দ্বিবীজপত্রীতে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিবীজপত্রীতে এটার সংখ্যা 2 থেকে 4। দ্বিবীজপত্রীতে এটার সংখ্যা 2 থেকে 4টে। কয়টা? 2 থেকে 4টা। এটা তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের ব্যাপারটা আমরা জানতে পারছি। ওকে, জানতে পারছি। এখন আসো ওর কাণ্ড। এখন আমরা কি জানবো? ওর কাণ্ড নিয়ে। তাহলে কাণ্ডের বৈশিষ্ট্যগুলো কি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্যগুলা কি কি হতে পারে, এবং এটা তোমাদের লাগবে। দেখো, ওদের কাণ্ডরোম খুব থাকে না সাধারণত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ওদের কাণ্ডরোম থাকে না। বহির্ত্বকে কিউটিকল থাকে। ওই যে বলছিলাম কিউটিকল থাকবে, কাণ্ডে কিউটিকল থাকে, মূলে থাকে না, কাণ্ডে থাকে। কাণ্ডে এই যে দেখো এখানে কি বলছে, অধত্বক ও পরিচক্র থাকে না। হ্যাঁ, তাহলে ওদের কি বলছে, অধত্বক। এটা একটু ভুল আছে, এটা ভুল আছে, অধত্বক থাকে। ওকে, অধত্বক, এটা এখানে ভুলে আসছে, এটা না, অধত্বক থাকে। এই যে অধত্বক আছে এবং কি দিয়ে গঠিত? স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। তাহলে এটা মনে রাখবা, কি দিয়ে গঠিত? স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। ওদের যে ভাস্কুলার বান্ডেলটা থাকে এই যে একবীজপত্রী কাণ্ডে, এই বৈশিষ্ট্যই আসে। ভাস্কুলার বান্ডেলগুলো গ্রাউন্ড টিস্যুতে একটু বিক্ষিপ্তভাবে ছড়ানো। যেমন আমরা বলেছিলাম মূলের ক্ষেত্রে কি ছিল, একদম ওরা ইয়ে করে সাজানো, তাই না? বলছিলাম না যে মূলের ক্ষেত্রে ওরা কিভাবে সাজানো, এই যে অরীয় ভাবে সাজানো। কিন্তু এই যে দেখো কাণ্ডের ক্ষেত্রে ওদেরগুলো একটু বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে, এত সাজানো গোলাকার ভাবে সাজানো থাকে না, একটু ছড়ানো ছিটানো থাকে কাণ্ডে। ওকে, ওদের জাইলেমটা দেখতে ওয়াই বা ভি আকৃতির। এগুলো এমসিকিউতে প্রচুর আসে ভাইয়া, এমসিকিউতে প্রচুর আসে যে একবীজপত্রীর কাণ্ড কেমন। একবীজপত্রীর কাণ্ডটা কেমন? তাহলে এটা কি হবে, এই যে ওয়াই বা ভি আকৃতির। এবার ওদের ক্ষেত্রে কেমন? মূলের উল্টা না, তার মানে মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, তাই না? এই গঠনটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এন্ডার্ক। এই গঠনটাকে আমরা কি বলি? এন্ডার্ক। তাহলে মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এই গঠনটাকে আমরা বলি এন্ডার্ক। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ। ওদের ভাস্কুলার বান্ডেলটা জাইলেম ফ্লোয়েমগুলা কেমন থাকে? আমরা তখন বলছিলাম একাবদ্ধ লাগে। একবীজপত্রীর কাণ্ডটা কেমন? ওই যে বদ্ধ সমপার্শ্বীয়। তার মানে এখানে যে জাইলেমগুলা, জাইলেম ফ্লোয়েম, ওদের মাঝে কোনো ক্যাম্বিয়াম নাই। ক্যাম্বিয়াম কি? একটা ভাজক টিস্যু যেটা বিভাজন হয়। তাহলে ক্যাম্বিয়ামটা না থাকার কারণে কি হয়, ওরা আজীবন এইটুকুই থাকে। কিন্তু ধরো ওদের মাঝে যদি এরকম ক্যাম্বিয়াম থাকতো, ধরো এরকম ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম থাকলে এটাও বিভাজন হইতো, এটা বড় হইতো, এটা কি তো বড় হইতো। সো এই জিনিসটা ওদের নাই, এই জিনিসটা ওদের নাই। ক্লিয়ার? এটাই তো, ওদের কিন্তু ক্যাম্বিয়াম নাই, যার কারণে ওরা বদ্ধ। এই হচ্ছে পার্ট। সো তোমরা এবার বলো তোমাদের কাছে কেমন লাগলো। মেইন জিনিস সব বুঝাই ফেলছি, এখন এগুলা জাস্ট তোমরা কিছু পয়েন্ট, ওই যে দেখছো মানে একটু সামারাইজ করা আর কি, মানে গোছানো পয়েন্ট। অলরেডি ম্যাক্সিমাম জিনিস তোমাদের এগুলো বলা, যে এন্ডার্ক, এক্সার্ক, তারপরে বদ্ধ সমপার্শ্বীয়, এগুলো তোমাদের অলরেডি বুঝান। বলো তোমাদের কেমন লাগলো তাহলে আমাদের পার্ট। ওকে, হ্যাঁ, নোট বন্দি পাঠশালা গ্রুপে সাবমিট করবা।
ওকে, এই চ্যাপ্টারটা আচ্ছা অনেক ভালো লাগছে। ওকে, সো কালকে থেকে বায়োবসের ক্লাস শুরু, বি রেডি। হ্যাঁ, রেডি হয়ে যাও। ওকে, সো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই নোট দিবা, দেখবো।